সো ফুলি আমরা আজকে ভালো কিছু করব, খুবই ভালো কিছু করব এবং আপনাদের অনেক ভালো লাগবে। নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, দেখবেন যে আজকে থেকেই কিন্তু আমাদের একটু অ্যাডভান্স আলোচনা শুরু হবে। এতদিন যাওয়া হচ্ছে সব বেসিক, একদম বেসিক। আজকে থেকে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব আর কি। হ্যাঁ, সো আমরা সবাই আমাদের লাস্ট দিনের প্রজেক্ট রান করে নিই। লাস্ট দিনের প্রজেক্ট যেটা করতেছিলাম ক্লাসে, যারা অনলাইনে আছেন, অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। বেলাল হোসেন আর হচ্ছে মৃদুল রয়। সো আরো যারা আছে, আরো একজন ছিল না, হাবিব বি আছে কোথায়? হাবিবকে ডাক দেন। জাস্ট বলে দিলে হবে যে ক্লাস শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ইয়ে দিয়ে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে। ওকে। এই ল্যাব নাম্বার কত? এটা 301 না? 302। তো আমরা লাস্ট দিন সিএসএস নিয়ে কাজ করতেছিলাম, তাই না? এরকম একটা ব্যাপার আসছিল যে আমরা, এবং এখানে আমাদের হোম পেজ ছিল, আরো জন একটা মেনু ছিল না আমাদের? এই যে মেনু, মেনু, হ্যাঁ। কি ব্যাপার, একটা মেনু করছিলাম না আমরা? হ্যাঁ, এটা কি জিনিস আসলো? ব্যাচ বার এটা না? মেনু করছিলাম না কতদিন নাকি? আমাদের যে হোম পেজ, ইনক্লুড, হেডার, এগুলো কই? সো এটা হচ্ছে আমাদের এভরিথিং স্টার্ট ফ্রম ইন্ডেক্স। হোম, হ্যাঁ, ইন্ডেক্স থেকে এই যে আমাদের হোম পেজটা লোড হচ্ছে, তাই না? সো হোম পেজের ভিতর যে আমরা হোম কোথায়, এই যে হোম ইনক্লুড করছি হেডার ডট পিএসপি। হেডার ডট পিএসপি তে মেনু তো নাই। হাই হাই, মেনু করছিলাম না একটা? ও, ও আচ্ছা আচ্ছা, ওই যে ওইটা করতে যা ওইটা হয়ে গেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো আমরা অ্যাবাউট এর ভিতরে মেনুটা ঢুকে গেছিল আর কি। তো যাই হোক, আমরা এটাকে কপি করে নিয়ে আমরা হোমের হেডারের মধ্যে মেনুটাকে রাখি আপাতত এখানে। হ্যাঁ, কারণ মেনু ছাড়া তো আমরা চলতে পারবো না। মেনু আসছে হোম পেজ, অ্যাবাউট পেজ একটা ডিজাইন করছিলাম, ডিজাইনের এখানে মেনুটা আনছিলাম, তাই না? আচ্ছা, কন্ট্যাক্ট পেজ এভাবে করছে। ওকে। তো হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ। এখন আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্রফেশনাল লেআউট কিভাবে করে। এই যে আপনি বুটস্ট্র্যাপ দেখেন, তারপরে হচ্ছে ফাউন্ডেশন, তারপরে টেলওয়েন্ট সিএসএস, এগুলো নাম শুনছেন না? এই ফ্রেমওয়ার্ক গুলো আসলে কিভাবে মানে কাজ করে, তো সেগুলোর মানে বেসমেন্ট আমাদের আজকে হবে আর কি। হ্যাঁ, বেসমেন্ট একদম লেভেল থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো, সো দ্যাট মানে কিভাবে বুটস্ট্র্যাপ, ফাউন্ডেশন অথবা ট্যালেন্ট সিএসএস, হাউ দে ওয়ার্ক, বা ম্যাটেরিয়াল ডিজাইন। So these are the common popular front-end CSS framework that is used to create layout of an web page. So এইগুলো আমরা আর কি আজকে দেখবো, এগুলোর বেসমেন্টটা দেখবো, একদম রুট অ্যানালাইসিস করবো টুডে। সো আমরা তাহলে একদম প্রোগ্রামটা রান করার পরে, হ্যাঁ, প্রোগ্রামটা রান করার পরে আমাদের কোন পেজটা লোড হচ্ছে? দিস ইজ হোম পেজ, তাই না? সো হোম, হোম ডট পিএইচপি এই ফাইলটা কি আসা যায় সবার? হ্যাঁ, এখানে এসে আমরা এই যে ওইটা করি আর কি। এখানে এসে আমরা আমাদের যা ছিল, হ্যাঁ, এগুলো একটু রিমুভ করে দিই আপাতত। হেডারটা থাকুক, সমস্যা নাই। এই যে ব্লক টক প্রিন্ট করছেন না, এগুলো ধরেন আমরা আর কি আপাতত, বা থাকলেও সমস্যা নাই। ধরেন কন্ট্যাক্ট পেজ তো ফাঁকা, তাই না? নাকি? কন্ট্যাক্ট পেজে আসি। হোম পেজ যা করছিলাম থাকুক, সমস্যা নাই। আমরা কন্ট্যাক্ট পেজটা আছি, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজটা আসতেছে না? সো কন্ট্যাক্ট ডট পিএইচপি এই পেজটা একটু আমরা ওপেন করি সবাই। কন্ট্যাক্ট ডট পিএইচপি, এই যে এখানে দেখেন হেডার ফুটার আছে, মাঝখানে পুরোটা ফাঁকা, তাই না? ফাইন। এখন কন্ট্যাক্ট পেজে আমরা আছি। সো বেসিক্যালি গত ক্লাসে আমরা যেটা করতে নিছিলাম, আমরা এখানে প্রথমে একটা ডিভ নিই। ডিভ এর ভিতরে একটা ক্লাস দেই, ধরেন দিলাম যে লাইক ডিভ হাইফেন 1। আচ্ছা, এখানে বক্স দেন, দিলাম বক্স হাইফেন 1। বক্স হাইফেন 1 দিলাম। তো এবার এই বক্স 1
দিলাম বিকজ div এর কাজ আমরা এর আগে করেছিলাম, তাই না? তো আমরা আজকে বক্স দিয়ে করি, কথার কথা আর কি। সো উই ক্যান put here any name for class property attribute value inside this div element. So box1 এটাকে নিয়ে আমরা যাব হচ্ছে css ফাইলে style.css, এখানে এসে একদম নিচের দিকে এসে আমরা লেখার চেষ্টা করি, বা আপনার যেখানে মন চায় style.css এসে আমরা ওই box1 ক্লাসের জন্য প্রপার্টি সেট করব। কেমন? সেখানে প্রথমে আমরা এর একটা ওয়াইড দেই, ওয়াইড দিলাম ধরেন লাইক 300 পিক্সেল, হাইট দিলাম ধরেন লাইক 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম হচ্ছে রেড। আমরা আরেকটা ক্লাস নেব এখানে, সেটা হচ্ছে box2। এটার ওয়াইড দিলাম ধরেন 400, হাইট দিলাম ধরেন 300, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন ব্ল্যাক। এই তারিকুল, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ নিয়ে নেন। এটা কাস্টমার সাপোর্ট নেটওয়ার্কটার নাম, হ্যাঁ। আচ্ছা, এটা কি লিখতে পারছি আমরা? আচ্ছা, এখন খেয়াল করেন, তাহলে হচ্ছে যে আমরা এই যে দুটো ক্লাস এখানে নিলাম, হ্যাঁ। জাস্ট মিনিট, হ্যালো। হ্যাঁ, ক্লাস শুরু করছি। না না, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, একদম বেস্ট হবে এটা। এখন যদি 1 ঘন্টা ঘুমো তাহলে সারা ঘুম ধরবে না। ঠিক আছে, so যত এক্সাক্ট, আমিও তাই করবো এখন। আমার কি অবস্থা? হুম, হুম, জি, বুঝতে, হুম, না, ঠিকই তো, খুব বেশি না, আমি দেখছি, হ্যাঁ। আমি বলি শোনো, সেটা হচ্ছে যে দুটো ডিপ নেওয়া হয়েছে, হ্যাঁ। তো দুটো ডিবের মধ্যে একটা ভিতরে ক্লাস কল করছি box1 আর একটা box2। তো box1 ক্লাসের ভিতরে আমরা তিনটে প্রপার্টি সেট করছি, হোয়াইট, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার। box2 তো সেম, হোয়াইট, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা যখন ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, আউটপুট নাথিং। কারণ কি? কিছু আসলো না কেন? box1, box2, হোয়াইট, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আসলো না কেন?
রহস্যটা কি বলেন তো না আসার পিছনে? হেডারের ভিতরে লিঙ্কিং পার্ক হয় নাই? হ্যাঁ, লিঙ্কিং পার্ক তো হয়েছে। হ্যাঁ, না এখানে কন্ট্রোল, ও ওই যে রিলোডটা হচ্ছিল না, সরি। হ্যাঁ, সো কখনো কখনো দেখবেন যে একটু খেয়াল করি আমরা, হ্যাঁ, কখনো কখনো আমরা দেখবো যে আমরা সিএসএস সুন্দর করে লেখার পরও কাজ করতেছে না, তখন ফোর্সফুলি মানে ব্রাউজারটা রিলোড দিতে হয়। ফোর্সফুলি রিলোড কিভাবে দিতে হয়? কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে ধরে আর, শুনছেন না কি বললাম? কন্ট্রোল শিফট কি আর, কন্ট্রোল শিফট আর দিলে ফোর্সফুলি রিলোড হয় ব্রাউজার, তখন দেখবেন ঘটনা ঘটতে পারে। এরকম আসছে না? এখন দেখেন, গতকালকে বলতে নিছিলাম যে ডিপ দুটো পাশাপাশি না এসে নিচে নিচে কেন আসলো? কারণ ডিপ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? সো ব্লক লেভেল এলিমেন্ট গুলো হোয়াইট যতটুকুনি থাকুক না কেন বাই ডিফল্ট সে পুরো রোটা কি করে রাখবে? হ্যাঁ, দখল করে রাখবে। তাহলে দুইটা রোকে পাশাপাশি আনার জন্য কি করতে হয়? ফ্লোট লেভেল নিতে হয়। সো ডিসপ্লে ব্লক বা মানে আপনার ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা করবো ইনশাল্লাহ সামনে। আপাতত ফ্লোট দিয়ে আগাবো। এখন দেখেন এই বক্স 1 এবং বক্স 2 এই ক্লাসগুলোর ভিতরে ফ্লোট লেফট কোনটার মধ্যে লিখবো? দুইটার ভিতরে, তাই না? আমরা যদি প্রথমটার ভিতরে লিখি ফ্লোট, ফ্লোট মানে তার অবস্থান লেফট, তাহলে পরেরটাকে সে খায় ফেলে, তাই না? এই দেখেন পরেরটা খায় ফেলছে সে কিন্তু। আবার যদি পরেরটাতে ফ্লোট লেফট দেই তাহলে কি কোনো চেঞ্জই হয় না, যা আছে তাই থাকে। আবার যদি দুইটার ভিতরে ফ্লোট লেফট দেই তাহলে কি হয়? তাহলে পাশাপাশি আসে, তাই না? হ্যাঁ, জাস্ট এ মিনিট। হ্যাঁ আব্বা, হ্যালো, আপনি কি চলে আসছেন? আচ্ছা আব্বা, আচ্ছা আব্বা, ঠিক আছে, আমি ক্লাস শেষ করে সিপাহি হয়ে যাবো। ওকে, ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে কি হচ্ছে। সো ফ্লোট লেফট দিয়ে আবার পাশাপাশি আসলো, তাই না? এখন আমরা যে জিনিসটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং। সিএসএস এর মানে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট সিনট্যাক্স মার্জিন এবং প্যাডিং, যেটার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে, কখনো কখনো কাজ করবে না, মাথা গরম হয়ে যাবে, মাথা চুল টানবেন, ঠিক আছে? সো মার্জিন এবং প্যাডিং দুইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি ইন সিএসএস। সো অ্যাকচুয়ালি মার্জিন, এই যে দেখেন এই রেড কালার যে ডিপটা দেখতে পাচ্ছি এটা একটা ডিপ, এর চারদিকে মানে উপরে ডান দিকে নিচে এবং বাম দিকে আমরা একটা গ্যাপ তৈরি করতে চাই, তাহলে আমাকে যে প্রপার্টি ইউজ করতে হবে তার নাম হচ্ছে মার্জিন। মার্জিন, তাই না? উপরে মানে এই ডিপটার ভিতরে না বাইরে? বাইরে। নাইস। এখন মার্জিনের ভ্যালু কিভাবে দিতে হয়? সো রেড কালারের ডিপটা আমরা কন্ট্রোল বা এটাকে এর কিরকম হবে সেটা বক্স 1 দিয়ে হচ্ছে না, সেখানে সেই প্রপার্টির নাম হচ্ছে মার্জিন। এর ভ্যালু অনেক ভাবে দেওয়া যায়। ধরেন দিলাম মার্জিন 30 পিক্সেল, তাহলে কি হবে? মার্জিনের ভ্যালু যখন আমি একটা দিব তখন এটা কোন দিকে পাবে? উপরে, ডানে, নিচে না বামে না সব দিকে? একটা দিলে দেখতে পাচ্ছি সব দিকেই পায়। দুইটা দেই, 30 পিক্সেল দিলাম, 60 পিক্সেল, দুটো দিলে কি হয়? 30 পিক্সেলের পরে একটা স্পেস দিয়ে 60 পিক্সেল দিলাম। দুটো দিলে যেটা হবে, প্রথমটা পাবে উপরে নিচে আর দ্বিতীয়টা পাবে লেফট রাইটে। কেন? এটা নিয়ম তাই। প্রথমটা পায় উপরে নিচে, তাহলে উপরে নিচে তো আগে থেকে 30 ছিল, কোনো চেঞ্জ হবে না। লেফট রাইটে 30 30 ছিল, এখন কি 30 30 এসে না বাইরে গেছে? তাহলে একটু লেফট রাইট একটু চেঞ্জ হতে পারে। রিলোড দিচ্ছি, কি হয়েছে? উপরে নিচে চেঞ্জ হলো, লেফট রাইটও চেঞ্জ হয়েছে। মার্জিনের ভ্যালু তিনটা হতে পারে। ধর এরকম দিলাম 30 পিক্সেল, 60 পিক্সেল, 100 পিক্সেল। তাহলে এখন তিনটা হলে কিভাবে পাবে? প্রথমটা পাবে টপে, দ্বিতীয়টা পাবে লেফট রাইটে, আর তিন নাম্বারটা পাবে কোথায়? বটমে। মার্জিনের ভ্যালু যদি আমরা তিনটা দেই তাহলে প্রথমটা পাবে কোথায়? টপে, দ্বিতীয়টা পাবে কোথায়? লেফট রাইটে, আর তিন নাম্বারটা পাবে কোথায়? বটমে, তাই না? তাহলে এই হচ্ছে মার্জিনের। এখন যদি রিলোড দেই এখন তো বোঝা যাবে না কারণ নিচে কিছু নাই, হ্যাঁ? তো বাট তিন নাম্বারটা বটমে পাই, তিনটা হইলে মার্জিনের ভ্যালু চারটা হতে পারে। ধরেন এরকম দিলাম 130, 60, 100, 200 এরকম দিলাম। তাহলে এখন মার্জিনের ভ্যালু যদি এভাবে দেই তাহলে প্রথমটা পাবে টপে, দ্বিতীয়টা রাইটে, তৃতীয়টা বটমে, চতুর্থটা কোথায়? লেফটে। তাহলে এখন কোথায় চেঞ্জ হয় বলেন তো? উপরে, ডানে, নিচে না বামে? বামে, তাই না? বামে চেঞ্জ হলে 200 পিক্সেল। সো এই হচ্ছে মার্জিনের ভ্যালু। আমরা এইভাবে দিতে পারি চারটা ম্যাক্সিমাম। আবার এটা আমি কমেন্ট করে মার্জিনের ভ্যালু হচ্ছে আমরা এইভাবে বলে দিতে পারি যে মার্জিন টপ 100 পিক্সেল। তাহলে মার্জিনটা কোথায় পাবে এখন? শুধু টপে পাচ্ছে না। দিস ইজ হাউ উই ক্যান, মানে বা যদি এখান থেকে 50, তাহলে মার্জিনটা আমরা স্পেসিফিক একভাবে বলেও দিতে পারি যে টপে, রাইটে, বটমে, লেফটে, তাই না?
এটা আর কি মার্জিনের ভ্যালু। তো সেম ভাবে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে প্যাডিং। এখন প্যাডিং কাজ করে হচ্ছে ডিপের ভিতরে, মানে মার্জিনের যে সিনট্যাক্স গুলো, যে মার্জিন একটা দিলে কিভাবে পায়, দুইটা দিলে কিভাবে পায়, তিনটা দিলে কিভাবে পায়, চারটা দিলে কিভাবে পায়, এই সিনট্যাক্সটা সেম অ্যাজ ইট ইজ প্যাডিং এর ক্ষেত্রেও একদম সেম। মার্জিন এবং প্যাডিং এর ভ্যালুগুলো কাজ করে একইভাবে। পার্থক্যটা কি? তাহলে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে মার্জিন কাজ করে ডিপের বাইরে, আর প্যাডিং কাজ করে কোথায়? ডিপের ভিতরে। শুনছেন না কি বললাম? তাহলে আমরা কিভাবে প্যাডিংটাকে মানে প্র্যাকটিস করতে পারি? সো আমরা একটি কাজ করি সবাই, আমরা contact.php ফাইলটাতে যাই, বক্স 1 ডিপের ভিতরে ধরেন এখানে লেখেন হ্যালো ওয়ার্ল্ড, সিম্পলি একটা টেক্সট লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। সিম্পলি একটা টেক্সট লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এইবার যদি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, দেখেন এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা যেমন চলে আসছে না? এখন এই লেখাটাকে আমি মাঝখানে কিভাবে আনবো? এই লেখাটাকে মাঝখানে আনতে গেলে আমাকে যেটা করতে হবে, তাহলে লেখাটাকে উপর থেকে নিচে নামাইতে হবে। তার মানে ডিপের ভিতরে গ্যাপ তৈরি করতে হবে কত? উপর থেকে নিচে। তাহলে কি দিব? প্যাডিং কি লিখবো? টপ। তাহলে এখানে লিখলাম প্যাডিং টপ। প্যাডিং টপ লিখলাম ধরেন 50 পিক্সেল, দেখি কি হয়। প্যাডিং টপ 50 পিক্সেল দেওয়ার পরে যদি রিলোড দেই, লেখার উপর থেকে নিচে নামছে না নামে নাই? আরেকটা জিনিস ঘটছে, সেটা কি বলেন? ডিপটা একটু বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে না? বাট জিনিসটাকে আমি মাঝখানে আনতে হবে নাকি? 150 দিই, মাঝখানে আসছে মোটামুটি, তাই না? কিন্তু সমস্যা হলো ডিপটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আবার বাম দিক থেকে সরাইতে হবে, তাহলে প্যাডিং কি দিব? লেফট। প্যাডিং লেফট দিলাম ধরেন 200 পিক্সেল, দেখি কি হয়। এই যে লেখাটা মোটামুটি মাঝখানে আসছে, বাট একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি বলেন তো? ডিপটা বড় হলে কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে। মনে করেন আমি এভাবে আছি, এইটা কত? 20%, এটা কত? 80%। এখন এখানে আমি একটা লেখা লিখলাম লোগো। এখন লেখাটা যদি মাঝখানে আনতে চাই, তাহলে এই ডিপটা যদি বড় হয়ে যায়, এই ডিপটা বড় হয়ে গেলে এটা কি ডান দিকে থাকবে, নিচে নেমে আসবে? নিচে নেমে আসবে না? তাহলে এটা প্রবলেম না? তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লেখাটাও মাঝখানে আনতে হবে, কিন্তু ডিপটা বড় করা যাবে না। তাহলে এখন কথা হলো, ডিপটা বড় হচ্ছিল কখন? যখন আমি এখানে প্যাডিং দিচ্ছিলাম। কেন? এইটার একটা সুন্দর ব্যাখ্যা আছে, এটা একটু শুনে রাখেন। হ্যাঁ, যখন আমরা কোন একটা HTML এলিমেন্টের ভিতরে শুধু হাইট দেই, এক্সকিউজ মি, ধর আমি লিখলাম হাইট, ধরে লিখলাম 300 পিক্সেল। তো যখন আমরা এভাবে লিখি কোন একটা ক্লাসের মাধ্যমে, অ্যাকচুয়ালি সে শুধু হাইট পায় না, সে হাইট পায় 300 পিক্সেল, এর সাথে আরো দুটো জিনিস পায়। একটা হচ্ছে বর্ডার, বর্ডারও পায় 300 পিক্সেল, এবং আরো একটা জিনিস পায়, সেটা হচ্ছে প্যাডিং। কথা কি শুনতেছেন? হ্যাঁ, এটা কিন্তু নিয়ম, এটা আমার গাল গল্প না আর কি। হ্যাঁ, যখন কোন একটা HTML এলিমেন্টের ভিতরে আমরা হাইট দেই, সে শুধু হাইট পায় নাকি হাইটের সাথে হাইট তো পাবেই, পাশাপাশি সমপরিমাণ বর্ডার, সমপরিমাণ প্যাডিং পাবে? কথা কি শুনতেছেন? যখন আমরা কোন একটা HTML এলিমেন্টের ভিতরে হাইট দেই, সে শুধু হাইট পায় না, হাইটের সাথে এডিশনাল সমপরিমাণে বর্ডার এবং প্যাডিং পায়। একইভাবে যখন আমরা কোন একটা HTML এলিমেন্টের মধ্যে ওয়াইড দেই, যখন আমি এখানে ওয়াইড দিলাম 400 পিক্সেল ধরেন কথার কথা, তাহলে এখন সে শুধু মানে কি কি হয়েছে? 400 পিক্সেল ওয়াইড পাইছে, 400 পিক্সেল বর্ডার পাইছে, এবং 400 পিক্সেল কি পাইছে? প্যাডিং। এটা পায়, এটা লিমিটেশন সিএসএস এর, যারা যখন বানাইছে এটা তারা খেয়াল করে নাই। হাইট দিলে হাইট তো পায়, এর সাথে বর্ডারও পায়, ফ্যাডিংও পায়। ওয়াইড দিলে ওয়াইড তো পায়, সাথে সাথে বর্ডারও পায়, ফ্যাডিংও পায়। এখন তাহলে এই জন্য তাহলে বলতে পারেন যে আমি যখন হাইট দিলাম তখন তো কিছু হইল না। তো যখন আমরা হাইট দেই, ও সমপরিমাণ বর্ডার এবং প্যাডিং সে পায়, কিন্তু দেখাইতে পারে না। পরবর্তীতে যখন আপনি হাইট দেওয়ার পরে যখন বর্ডার অথবা প্যাডিং দেন, তখন যে পরিমাণ দিবেন ওই পরিমাণ আগের থেকেও নিয়ে নিবে। মনে করেন আপনি 50 পিক্সেল দিলেন হচ্ছে প্যাডিং, 50 পিক্সেল তো পাবে, আগের 300 থেকেও কত নিবে? 50। এভাবে আস্তে আস্তে ডিপটা কি হয়? বড় হইতেছে। তাহলে এখন এই সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান হচ্ছে যে তোমার হাইট মানে শুধু হাইটই, হাইটের সাথে যে বর্ডার এবং প্যাডিং আছে এটা কি করতে হবে? বাদ দিতে হবে। এখন তাহলে হাইট এবং ওয়াইড থেকে বর্ডার এবং প্যাডিংটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিবে? তার জন্য তার একটা প্রপার্টি আনলো, তার নাম হচ্ছে বক্স সাইজিং, এবং এর ভ্যালু দিতে হয় বর্ডার বক্স।
So this is the property who can remove padding and border from width and height. শুনছেন না কি বললাম? তাহলে আমরা এখন এবার যদি বক্স 1 এ যাই, এবার এখানে প্যাডিং টপ প্যাডিং লেফট দেওয়ার কেটে দিয়ে এখানে লিখলাম বক্স সাইজিং, এর ভ্যালু দিলাম বর্ডার বক্স। বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম। এখন যদি এখানে যাই এবং যদি রিলোড দেই, এখন দেখেন এটা লেখাটা কোণে আছে। এবার আমি এখানে প্যাডিং দিব। প্যাডিং দিলাম টপ, দিলাম লাইক 100 পিক্সেল। লেখাটা কি হয়েছে? নিচে আছে ডিপটা বড় হয়েছে, ডিপ আর বড় হবে না। 90 দেই, ঠিক আছে মোটামুটি। আর প্যাডিং লেফট দেই, প্যাডিং লেফট দিলাম 100 পিক্সেল। তাহলে আমার কি হচ্ছে দেখেন, লেখাটা আমার মাঝখানে আসছে, বা ডিপটা কি হয় নাই, বড় হয় নাই। আচ্ছা দেখেন, তাহলে আমি আমি কি ব্যাপারটা বলতে পারছি ঠিক মতো? সো তাহলে ব্যাপারটা হচ্ছে কি, বক্স সাইজিং বর্ডার বক্স, তাই না? এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে হাইট এবং ওয়াইড থেকে কি করতেছে, এই ধরনের একটা কোশ্চেন কিন্তু আপনাদের আসতে পারে। হ্যাঁ, শুনছেন না কি বললাম? তাহলে বক্স সাইজিং বর্ডার বক্স, এখান থেকে আমরা এটা দিয়ে আমরা ওইটা করতে পারলাম, তাই তো? ঠিক আছে কি? আচ্ছা দেখেন, এখন তাহলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মানে মার্জিন প্যাডিং এবং বক্স সাইজিং বর্ডার বক্স, এটার স্টোরিটা, ঠিক আছে? তো এখন আমরা এভাবে কাজটা করতে পারলাম। এই জায়গাটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, তাহলে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, তাহলে আমরা এখন এই যতটুকুন আমাদের প্র্যাকটিস হয়েছে এতটুকুন দিয়ে আমরা একটা প্রফেশনাল লেআউট তৈরি করতে পারবো। সো একটু খেয়াল করে দেখেন, আমি যখন অ্যাবাউটে ক্লিক করলাম, এইখানে আমাদের একটা লেআউট চলে আসে, তাই না? সো অ্যাবাউটে ক্লিক করার পর এখানে আমরা যে লেআউটটা দেখতে পাচ্ছি, অ্যাবাউটে ক্লিক করার পর এখানে আমরা যে লেআউটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মোটামুটি একটা ওয়েব পেজের লেআউটের মতো লাগে, তাই না? বাট দিস লেআউট ক্যান নট ওয়ার্ক ইন রিয়েল ওয়ার্ল্ড। এইভাবে লেআউট তৈরি করে আমরা রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে পারবো না আর কি, ঠিক আছে? দেন উই হ্যাভ টু মানে উই হ্যাভ টু ইউজ প্রফেশনাল, মানে কি বলবো, লাইক ধরেন টেকনিক ফর ক্রিয়েট লেআউট অফ এনি ওয়েব পেজ। আপনাকে যখন কোনো একটা ক্লায়েন্ট কাজ দিবে যে ভাই আমার এই ওয়েবসাইটটা বানিয়ে দেন, তার জন্য আপনাকে একটা প্রফেশনাল একটা টুলস ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো সেই টুলসটা হচ্ছে আমাদের দুটো সিস্টেম আছে সিএসএস এর, একটাকে বলা হয় গ্রিড আর একটাকে বলা হয় ফ্লেক্স। বর্তমানে এগুলো চলতেছে মার্কেটে আর কি, গ্রিড আর একটা হচ্ছে ফ্লেক্স। সো গ্রিড এন্ড ফ্লেক্স আর পপুলার টেকনিক ইন সিএসএস দ্যাট ইজ ইউজড টু ক্রিয়েট ওয়েব পেজ লেআউট। শুনছেন না কি বললাম? গ্রিড এবং হচ্ছে কি ফ্লেক্স, এগুলো হচ্ছে টেকনিক। এই টেকনিক গুলো ব্যবহার করে আমরা
ওয়েব পেজের লেআউট তৈরি করব। সো আমরা আজকে গ্রিড নিয়ে কথা বলবো, and then আস্তে আস্তে, বিকজ ইফ ইউ নো হাউ গ্রিড ওয়ার্ক, দেন ইটস ইজি ফর আস টু অ্যাডাপ্ট ফ্লেক্স সিস্টেম, রাইট? সো তাহলে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে আমরা ওইটা নিয়ে একটু গ্রিড নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আমাদের সবাই, আমি আই থিঙ্ক ধারণা আছে হোয়াট ইজ গ্রিড এন্ড হাউ ইট ওয়ার্কস, বাট ইটস ইম্পর্টেন্ট যারা আজকে আসতেছে না, এটা হচ্ছে কি যে পরে তো প্রবলেম ক্রিয়েট করবে, বিকজ এগুলো হচ্ছে কি কানেক্টেড। আপনি চিন্তা করে দেখেন, একটা ক্লাস একটা ক্লাস কানেক্টেড না? হ্যাঁ, কানেক্টেড না বলেন? আমি যদি মানে এটা আর কি ধরেন এখন এইগুলোর সাথে আবার বুটস্ট্র্যাপ কানেক্টেড, যেটা আমরা ফ্রেমওয়ার্ক, আমরা তো সিএসএস এর উপরে ক্লাস আজকে করে আমরা আগামী ক্লাস থেকে ফ্রেমওয়ার্ক শুরু করব বুটস্ট্র্যাপ, বিকজ আমি তো মানে টাইম তো আমার হাতে কম। সো ইফ আই ইউজ র সিএসএস ফর ক্রিয়েটিং এভরি মানে লেআউট, দেন ইট টেকস হিউজ টাইম। সো আমরা ওইটা করব ইন ফিউচার, বাট রাইট নাও উই হ্যাভ টু ইউজ any CSS framework like Bootstrap অথবা Foundation অথবা Talent CSS. So here এখানে আমরা হচ্ছে যে ওইটা ব্যবহার করব, সেটা হচ্ছে যে আমরা এখানে আর কি বুটস্ট্র্যাপটা ব্যবহার করব আর কি এখান থেকে এই কোর্সের ভিতরে, ঠিক আছে? সো তাহলে আমরা গ্রিড সিস্টেম নিয়ে কথা বলবো এখন, যে গ্রিডটা আপনার কাজে লাগবে। সো হাউ মানে গ্রিড জিনিসটা আসলে কি? তো আপনাকে বলবে যে আপনি ওয়েব পেজ ডিজাইন করতে পারেন, আপনি বলবেন যে হ্যাঁ আমি পারি। তখন বলবে যে আচ্ছা আপনি ওয়েব পেজের লেআউট কিভাবে তৈরি করেন? তখন কি বলবেন? হ্যাঁ, ওয়েব পেজের লেআউট কিভাবে তৈরি করি আমরা? তখন বলতে হবে যে আমরা আসলে মানে গ্রিড সিস্টেম বা ফ্লেক্স এগুলো কম্বাইন করে দেন উই ক্যান ক্রিয়েট ওয়েব পেজ লেআউট। তাহলে যখন আমি এটা বললাম যে কম্বাইন করে গ্রিড ফ্লেক্সে, তখন হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে গ্রিড জিনিসটা কি? গ্রিড হচ্ছে একটা সিস্টেম বা একটা টেকনিক। গ্রিড উই ক্যান সে ইটস এ টেকনিক। কিসের টেকনিক? ফর ক্রিয়েটিং ওয়েব পেজ লেআউট বা স্ট্রাকচার। ওয়েব পেজ লেআউট বা স্ট্রাকচার তৈরি করা একটা টেকনিক হচ্ছে গ্রিড। ওকে, ভেরি গুড। দেন নেক্সট কি? নেক্সট হচ্ছে হাউ গ্রিড ওয়ার্ক। গ্রিড কিভাবে কাজ করে? তো গ্রিড সিস্টেম বলে যে একটা ওয়েব পেজের ফুল ওয়াইড কে 100% ধরে সমান 12টা কলামে ভাগ করতে হবে। শুনতেছেন না কি বললাম? সাপোজ এটা একটা ওয়েব পেজ, এই জায়গাটায় একটু মানে ইনফরমেশন শেয়ার করার আছে আমাদের সাথে, হ্যাঁ, সো দ্যাট ইট উইল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড next class, next practice about web page design. So if we consider that this is a web page, then according to grid system তার কথা হচ্ছে যে একটা ওয়েব পেজের ফুল ওয়াইড কে 100% ধরে সমান 12টা কলামে ভাগ করতে হবে। Suppose we want to create this layout over this page. So how can we do that? Okay, so this is very simple thing over here. So like we want to create a this type of structure inside this page. So according to grid system, if we want to do this thing, then grid system কি বলে যে একটা ওয়েব পেজের ফুল ওয়াইড কে 100% ধরে সমান 12টা কলামে ভাগ করতে হবে, তারপরে এলিমেন্ট গুলোকে বসাইতে হবে। তাহলে এলিমেন্ট গুলোকে বসানো মানে কি? বা এই যে একটা ওয়েব পেজের ফুল ওয়াইড 100% ধরে সমান 12টা কলাম করতে হবে, তাহলে ফুল ওয়াইড আমি 100% ধরলাম, সমান 12টা কলাম করতে গেলে পার কলামের ওয়াইড কতটুকু আসবে? এরকম 12টা কলাম করতে বলছে না? দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে ধরেন আমি একটু বাড়িয়ে নিচ্ছি 11, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ধরেন এরকম আর কি আমার ব্যাপারটা হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে আমার ফুল ওয়াইড সমান 12টা কলামে ভাগ করলাম। কেমন? এখন তাহলে সমান 12টা কলাম হলে পার কলামের ওয়াইড কতটুকু হবে, তাই না? তাহলে 100 যদি আমি 12 দিয়ে ভাগ দেই, 100 যদি আমি 12 দিয়ে ভাগ দেই, তাহলে পার কলামের ওয়াইড পাওয়া যাবে না? So if we want to divide 100 divided by 12, then it will return 8.333333 চলতেই থাকবে, তাই না? So inside this বা over this
number, we have to take just 8.33, nothing else. So বাকিটুকু ইগনোর করতে হবে. This is the error. So every system have some error, so we have to skip that. So তাহলে আমরা 112 দিয়ে ভাগ করলে পাচ্ছি 8.33. So every column white is 8.33. So ওয়েব পেজের ফুল হোয়াইট কে আমি 100% ধরে সমান 12টা কলামে ভাগ করলাম, ফাইন, ভাগ করা হয়ে গেছে। এরপরে এলিমেন্ট গুলো বসাইতে বলছে। সো এটা যদি একটা পেজ হয়, এখানে এলিমেন্ট কোনগুলো, ধরেন এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে মেনু, এটা সাইড বার, এটা মেইন কন্টেন্ট, এটা ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4. So basically these are all nothing but element of this page. This is main footer. So একটা ওয়েব পেজের ফুল হোয়াইট কে 100% ধরে সমান 12টা কলামে ভাগ করলাম, তারপরে এলিমেন্ট গুলোকে বসাবো। এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে এই যে লোগো, এটা একটা এলিমেন্ট, ব্যানার এটা একটা এলিমেন্ট, মেনু একটা এলিমেন্ট, সাইড বার একটা এলিমেন্ট, মেইন কন্টেন্ট একটা এলিমেন্ট, ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4, এটা হচ্ছে লাইক মেইন ফুটার। সো অল আর দিস নাথিং বাট এলিমেন্ট। তাহলে আমাকে বলেন যে আমি তো 12টা কলামে ভাগ করলাম, এখন এই লোগোর জন্য আমি এখান থেকে কয় কলাম নিব? 2 কলাম বা 3 কলাম। আর তাহলে ব্যানারের জন্য কত কলাম থাকবে? বাকি 9 কলাম। ভেরি সিম্পল, বিকজ এটা তো আমার এখান থেকে এটা পুরোটা কত? 12। এটা যদি 3 হয় তাহলে বাইরে 2 হলে এটা কত হবে? 10। একটা রো এর ভিতরে সর্বোচ্চ কত কলাম হবে? 12। একটা সর্বনিম্ন কত কলাম হবে? 1। সো আপনি যখনই কোন একটা এলিমেন্টকে বসাইবেন, আইদার 1 কলাম অথবা 2 কলাম বা 3 কলাম বা 4 কলাম, 5 কলাম, 6 কলাম, ম্যাক্সিমাম কত? 12। এখন অনেকে আমার মনের মধ্যে প্রশ্ন থাকছে যে বিট সিস্টেম 12টা কলাম কেন করলো? 13টা কলাম সমস্যা কি ছিল? আই ডোন্ট নো। যারা বানাইছে তারা ভালো বলতে পারবে, তাই না? এটা নিয়ম আর কি, লাইক 7 দিনে 1 সপ্তাহ কেন? কমন ডায়লগ। যারা বানাইছে তারা বলতে পারবে 8 দিন 1 সপ্তাহের সমস্যা কি ছিল, তাই না? বা 7 দিন বা 8 দিন। সো ইটস রুলস, নাথিং এলস। তাহলে আমরা এখন এটা গেল, মেনুর জন্য কত কলাম নিব? 12 কলাম। আপনি একটা জিনিস বলতে পারতেন যে আচ্ছা এই যে কথাগুলো বলা হচ্ছে সব সময় শুধু ওয়াইড এর কথা বলা হচ্ছে, হাইট এর কথা বলা হচ্ছে না কেন? ওয়াই? বিকজ অ্যাকচুয়ালি মানে যখন আমি পেজের লেয়ার তৈরি করব, হাইট ডাজন্ট ম্যাটার, বিকজ একটা ওয়েব পেজের হাইট সবসময় অটো থাকে। আচ্ছা বলেন তো, ফেসবুকের হোম পেজের হাইট কত? লিঙ্কডইন এর হোম পেজের হাইট কত? ইনস্টাগ্রামের হোম পেজের হাইট কত? হ্যাঁ, হাইট অটো। ফেসবুকের কখনো নিচে দেখতে পারছেন আজ পর্যন্ত? হ্যাঁ, এভাবে করতে করতে আমি খুব বেশি, আমি তো নট হেলা টাইপের লোকজন আর কি, মানে একটু মানে স্বার্থ ছাড়া কাজ কম করি আর কি, ঠিক আছে? ফেসবুকে ঢুকি যখন আমার দরকার হয় তখন। এই জন্য আই ফিল আই থিঙ্ক আই এম নট হেলা, এন্ড আই ফিল প্রাউড হোয়েন আই থিঙ্ক আই এম নট হেলা, ঠিক আছে? ওকে, এখানে কেউ আসেননি? কেউ নাই? Really, I feel proud when I think that I am not healthy. I feel proud then. So the thing is, হ্যাঁ, কি বলতেছে? আর রাখেন আপনার সেকেন্ড লিঙ্ক, নোয়াখালী নিয়ে কথা হইতেছে এখানে। ওকে, দিচ্ছি সেকেন্ড লিঙ্ক দিচ্ছি। ওহো, নোয়াখালী মানে মারাত্মক আবেগের জায়গা, কি বলেন? আপনার বাসা কি নোয়াখালী? কই না 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 না, মানে কি নোয়াখালী বাড়ি হওয়া কি খারাপ নাকি? আমার খুব ভালো ভালো কয়েকটা, মানে ভালো ভালো বলতে কি মানে পরিচিত আর কি, কিছু মানুষ আছে যাদের বাসা হচ্ছে নোয়াখালী, and they are very much cooperative and they are very much মানে আপ্যায়ন যোগ্য লোক আর কি। হ্যাঁ, So, নোয়াখালী আমি লক্ষ্মীপুর গেছিলাম, তারপরে হচ্ছে ওরা অনেক বেশি অতিথি আপ্যায়ন করে আর কি। হ্যাঁ, লক্ষ্মীপুর, হ্যাঁ। সো খুব বেশি যাই নাই, রিসেন্ট গেছিলাম ফেনী, কবে যেন ফেনী গেলাম একবার, গত সপ্তাহে মনে হয় ফেনী গেলাম। তো ওখানে যেও কিন্তু মানে আমি একজন মানে একদম পিওর সে নোয়াখালী আর কি, একদম পিওর নোয়াখালী। খাইতে গেছি দুপুরে, আমি বিল দিতে পারিনি, কি করবো কখন? হ্যাঁ, ঠিক আছে। আপনার দেখলে তো নোয়াখালী নোয়াখালী মনে হয়। আমি ওখানে, হ্যাঁ, কাবিলা কাবিলা ভাব আছে না,
না আমি মানে সিরিয়াসলি আমি অনেক চেষ্টা করছিলাম বাট আমি পারি নাই। মানে দুপুরে খাইছি তার সাথে বাট আমি ভিলতে পারিনি। দ্যাট ইজ দ্য থিং। সো মানে আমি আমাকে আমি মানে প্রসেসিং করার আগেই মানে উনি আর কি যাই হোক ব্যাপারটা স্টপ করে দিয়েছিল। যাই হোক, সো দ্য থিং ইজ এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে যেটা বলতে নিছিলাম যে হাইট কেন বলা হচ্ছে না, বিকজ হাইটটা অ্যাকচুয়ালি মানে এটা থাকে অটো। একটা পেজের কন্টেন্ট যত বাড়বে হাইট তত কি বাড়বে। সো হাইট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে ওয়াইড। কেন? বিকজ আপনি যখন একটা পেজ বানাবেন, আপনি একটা ওয়েব পেজ বানাবেন, সবাই কি এই টাইপের মনিটরে কি সেই পেজটা ভিজিট করবে? কেউ ল্যাপটপে আসতে পারে, কেউ ট্যাবে আসতে পারে, তাই না? কেউ হচ্ছে মোবাইল আসতে পারে, কেউ বড় ডেস্কটপে আসতে পারে। সো দেয়ার আর লট অফ ডিভাইস দ্যাটস কন্টেন্ট ডিফারেন্ট টাইপ অফ রেজুলেশন। সো উই ডোন্ট নো দ্যাট হাউ মানে মানে কোন টাইপের রেজুলেশনে ক্লায়েন্ট আমার তৈরি করা পেজটা ভিজিট করতে আসবে। সো দ্যাটস ওয়াই আই বিকাম ভেরি কেয়ারফুল অ্যাবাউট মানে দ্য রেজুলেশন অফ মাই পেজ। সো দ্যাট মানে আমার কথা হচ্ছে আমি একটা পেজ তৈরি করলাম, সো ভিজিটর যখন আসবে আমি তো জানি না সে কোন ডিভাইস দিয়ে আসবে। সে যে ডিভাইস দিয়ে আসুক সে যেন একটা বেটার ফিলিংস পায়, তাই না, বেটার আন্ডারস্ট্যান্ডিং পায় টু সি অল দ্য ইনফরমেশন ইনসাইড মাই পেজ। দ্যাট ইজ দ্য থিং। সো তাহলে এইভাবে আমরা একটা পেজের টোটাল 12টা কলামে ভাগ করে দেন উই প্লেস দিস এলিমেন্ট ইনসাইড দ্য পেজ, তাই না? তাহলে মেনুর জন্য কত কলাম নেব? 12। সাইড বারের জন্য কত কলাম লাগতে পারে? 3 বা 2, তাই না? এর পেজে 6 তো আর লাগবে না নাকি? এটা তো বেশি কমন সেন্স হয়ে গেল, তাই না? হয়ে যাচ্ছে। আহ বেশি কিছু খাবো না, অল্প কিছু আনলেই হবে। ওকে, কি আর করা। দ্যাট ইজ দ্য থিং। সো তাহলে এইটা ভাবে গেল না? তাহলে এখন এখানে কত হচ্ছে? 3 আর হচ্ছে 9, তাই না? আর এরপরে কত হচ্ছে? এরপরে এখানে এখানে এইটা কত হবে বলেন? এই F1 F2 F3 F4 এটা কত হবে? 3 করে। সো 1 and 2 and 3 and 4, 3 4 11 আর একে 12, তাই না? আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা মেইন ফুটার, তাই না? মেইন ফুটারে কয়টা হচ্ছে? 12, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে আমার ওভারঅল সিস্টেমটা। তাহলে এইটাকে আমরা কিভাবে করতে পারি চলেন, তাহলে এই কাজটা আমরা এখন এখানে করব। সো কন্ট্রাক্ট পেজে আমরা এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করব, ঠিক আছে সবাই মিলে। তাহলে আমরা এই জায়গাটাতে লেআউটটা করবো। সো তাহলে চলেন আমরা সিএসএস ফাইলে আসি। সিএসএস ফাইলে এসে আমরা ধরেন যে এখানে যা লিখেছিলাম এগুলো ধরেন আপাতত সব রিমুভ করে দিই। যা লিখছিলাম সব ফেলে দিছি। স্টাইলার সিরিজ একদম ফাঁকা, কিচ্ছু লাগবে না। ওকে, এখন আমরা এখানে এসে ধরেন আমরা এখানে এসে প্রথমে লিখবো এভাবে কল হাইফেন ওয়ান, এগুলো একটু ফেলে দিলে ভালো হয় আর কি, বিকজ একদম শুরু থেকে আমরা সুন্দরভাবে করি তো। একটু লেখার চেষ্টা করি।
এটা কি হয়েছে? আচ্ছা লেখেন, তারপরে হিসাবটা মনে হয় আপনি লিখতে লিখতে বুঝে গেছেন এখানে কেন এভাবে লেখা হচ্ছে, তাই না? আচ্ছা এখানে দেখেন, এখানে আমরা 12টা ক্লাস তৈরি করলাম, কল 1 থেকে শুরু করে কল কত 12, তাই না? তো এখানে একটা তথ্য শেয়ার করার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে কল 1 থেকে শুরু করে কল 12টা ক্লাস না? তাহলে একটু দেখেন, সো আমরা যে বলতেছিলাম যে একটা ওয়েব পেজের ফুল ওয়াইড কে 100% ধরে সমান 12টা কলাম করতে হবে, তার মানে 100 তে 12 দিয়ে ভাগ, তাই না? 100 তে 12 দিয়ে ভাগ করলে 8.33 হয় না? তাহলে কল 1, এখন এখানে কল 1 কেন লিখলাম? এখানে আমি যা মতে লিখতে পারতাম, ইট ডাজন্ট ম্যাটার, বাট ফর মানে একটা মানে সুন্দর একটা ইয়া করার জন্য, তাই না? মানে শুনছেন না? হ্যাঁ, কল 1, কল 2, কল 3, কল 4 এভাবে যাতে বোঝা যায় আর কি, মিনিংফুল করার জন্য, কেমন? তাহলে এই হচ্ছে ফ্যাক্ট। এখন কল 1 ওয়াইড 8.33, কল 2 16.66 কেন লিখলাম? কারণ 8 আর 8 কত হয়? 16.63। কল 3 তে হওয়া উচিত ছিল কত? 24.99। এইটাকে আমরা স্কিপ করে কত লিখছি? 25। শুনছেন না কি বললাম? দ্যাট ইজ দ্য থিং। তাহলে এইভাবে সেম 25 আর 8 কত হয়? 33, প্রত্যেকবার 8 করে যোগ হয়েছে। শুনছেন না? ফাইনালি কল 12 তে কত হয়েছে? 100%। তাহলে এইভাবে আমরা 12টা ক্লাস তৈরি করলাম ওয়াইড দিয়ে। এখন আমরা যদি ধরেন contact.php তে যাই, এখানে আমরা বলতেছিলাম যে সব ফেলে দিলাম এখানে। এখন দেখেন কন্টাক্ট লিখলে একদম ফাঁকা, তাই না? আচ্ছা এখন এখানে আমরা বলতেছিলাম যে আমরা ওই উপরে লেআউটটা করব। তাহলে আমরা এখানে প্রথমে একটা ডিভ নিলাম, হ্যাঁ ডিভ নিলাম, এখানে ক্লাস কল করলাম, কল কত দিব? 3। এটা মনে করেন লোগো, আর এর পরেরটা হচ্ছে ব্যানার। তাহলে প্রথমটা কল 3 হলে পরেরটা কল কত হবে? 9। এক্সিলেন্ট, 9 আর 3 12, তাই না? আচ্ছা তাহলে খেয়াল করে দেখেন এটা হয় কিনা। সো আমরা এখানে লোগো এবং ব্যানার দিলাম না, 3 আর কত দিলাম? 9। এখন যদি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, দেখেন দুইটা কি পাশাপাশি আসছে, নিচে নিচে আসছে? নিচে নিচে আসছে, কিন্তু পাশাপাশি আসে নাই, তাই না?
এখন খেয়াল করেন একটু 5 মিনিট 2-3 মিনিট দেখেন, আমি একটু কোড লিখি। ধরেন আমরা চাইলে এই ডিভের ভিতরে সিএসএস লিখতে পারবো কিভাবে। এখানে ধরেন লিখলাম স্টাইল, এটা আপনি লিখে না খালি দেখেন। ধরেন আমি এখানে একটা বর্ডার দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড দিলাম, ধরেন গ্রে একটা বর্ডার দিলাম। এন্ড সেম জিনিসটা মানে এই লোগোটা কতটুকুন জায়গা জুড়ে আছে, ব্যানারটা কতটুকুন জায়গা জুড়ে আছে বোঝার জন্য, হ্যাঁ বর্ডার দিয়ে দিলাম। তাহলে দেখেন লোগোটা কয় কলাম আছে, 3 কলাম, আর ব্যানার কত কলাম, 9 কলাম, ঠিকই কিন্তু আছে। দুইটা পাশাপাশি জানে, কারণ ব্লক লেভেল এলিমেন্ট উভয়ের ভিতরে কি দিতে হবে, ফ্লোট লেফট, তাই না? সো প্রথমটা তো ফ্লোট লেফট দিয়ে দিলাম, পরেরটা তো ফ্লোট লেফট দিয়ে দিলাম। এখন পাশাপাশি যাওয়ার কথা না, কিন্তু তারপরও যায় নাই, কারণ কি দেখেন, হ্যাঁ বর্ডারটা বেশি নিয়ে নিচ্ছে, রাইট, কারণ এইটার ভিতরে এই ডিভের ভিতরে এই কল থ্রির মাধ্যমে কি পাইছে, হোয়াইট পাইছে, তাই না? ডিভের ভিতরে এই ডিভের ভিতরে কল থ্রির মাধ্যমে সে কি পাইছে, হোয়াইট পাইছে, তাই না? এখন এই যে হোয়াইটটা সে পাইলো, তো এই হোয়াইটটা যে এখান থেকে সে পাচ্ছে, হ্যাঁ, তাহলে একটু খেয়াল করে দেখেন এই হোয়াইট এর সাথে একটা জিনিস কি 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 যেন পায়, যে বলছিলাম এখানে হোয়াইট এর সাথে কি পায়, বর্ডার এবং প্যাডিং পায় না? কিন্তু তখন সে দেখাতে পারে নাই, কিন্তু যখন আমরা এখানে কি দিছি, বর্ডার দিছি, তখন এই বর্ডারটা কি হয়ে গেছে, এই বর্ডারটা ওখান থেকে একটু বাইরে গেছে, তাই না? দ্যাটস ওয়াই এখানে কিন্তু আসলে 100% না, 100 1 2 3 4 104% হয়ে গেছে। ফুল হোয়াইট কত, 100, বাট এখন হয়ে গেছে কত, 104। তাহলে এখন এই যে বর্ডারটা বাদ দেওয়া যাবে না, হাইট এবং হোয়াইট থেকে কি দিতে হয়, বক্স সাইজিং। তাহলে এখান থেকে হবে বক্স সাইজিং, এর ভ্যালু দিব আমরা বর্ডার বক্স, এখানেও সেম বক্স সাইজিং বর্ডার বক্স, হ্যাঁ দিলাম। এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, এখন কি হয়ে গেছে, পাশাপাশি আসছে না? তো দিস ইজ হাউ উই ক্যান ক্রিয়েট মানে ব্যাপারগুলো। এখন এই বিষয়গুলো তো আমরা এভাবে লিখতে পারবো না। এখন তাহলে আমরা একটা একটা করে আসি। প্রথম কথা হচ্ছে ফ্লোট লেফট, ধরেন ফ্লোট লেফট দিলাম, ফ্লোট লেফট যদি না দেই তাইলে কি পাচ্ছে, ফ্লোট লেফট দেওয়া লাগবে না। এখন ফ্লোট লেফট, আর একটা হচ্ছে বর্ডার, আর এই যে বর্ডার যদি না দেই তাহলে কি হয়, বর্ডার যদি না দেই তাহলে যেটা হয়, সে কতটুকু জায়গা ধরেছে বোঝা যায় না। তাহলে আমার ফ্লোট লেফট এবং বর্ডার দুইটাই দরকার আছে কতটুকু জায়গা ধরেছে বোঝার জন্য। তাহলে এখন এই যে বর্ডার এবং ফ্লোট লেফট এই দুইটা প্রপার্টি, বর্ডার এবং ফ্লোট লেফট এই দুইটা প্রপার্টি আলটিমেটলি সবগুলো ডিপে দিতে হবে না। বর্ডার এবং ফ্লোট লেফট এই যে যতগুলা কল থ্রি কল লাইন আছে এখানে, এই সবগুলোর ভিতরে কি দিতে হবে, কারণ আমি তো জানি না যে কার জন্য আমি 3 কলাম নিব, কার জন্য 5 কলাম নিব, 2 কলাম নিব, 6 কলাম নিব, এগুলো কি আমি জানি না। তো যে কোনোটাই আমি 1 কলামও নিতে পারি, রাইট? তাহলে এখন সবার ভিতরে এগুলো রেখে দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ধর আমি সবার ভিতরে এগুলো দিয়ে দিলাম, এখন কিন্তু এটা কাজ করবে। ফ্লোট লেফট এই যে বর্ডার পাই গেছে না? এখন ব্যাপার হচ্ছে দেখেন এই 12টা ক্লাসের ভিতরে প্রপার্টির নাম ও বর্ডার, ভ্যালু 1 পিক্সেল সলিড কে সেম না 12টা ক্লাসের ভিতরে? আবার এই 12টা ক্লাসের ভিতরে প্রপার্টির নাম ও ফ্লোট তার ভ্যালু কি, লেফট। 12টা ক্লাসের ভিতরে প্রপার্টির নাম এবং ভ্যালুর নাম কি, সেম। যখন এই ধরনের সিচুয়েশন আসবে তখন আপনি 12 বার না লিখে একবার লিখে কাজটা করতে পারবেন। শুনছেন না কি বললাম? এবার লেখেন, এটা একটু লেখেন যা লিখতেছি। থার্ড ব্র্যাকেট ক্লাস স্টার, আমরা এটা লিখে ফেলি।
আচ্ছা, তাহলে এই দুটো লাইন কি লেখা হয়েছে না? দেখেন এখন এটা হইতেছে একটা শর্ট ফরম্যাট। সো যখন আপনি দেখবেন যে একটা নাম্বার অফ সিএসএস ক্লাসের ভিতরে একই প্রপার্টি একই ভ্যালু যাচ্ছে, একই প্রপার্টি একই ভ্যালু যাচ্ছে, তখন আমরা চাইলে এই শর্ট ফর্মটা ইউজ করতে পারি। কিভাবে? দেখেন, শুরু করতে হবে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, এর ভিতরে লিখতে হবে ক্লাস, এরপর দিতে হবে একটা স্টার, স্টার অথবা ক্যাপ অপারেটর, ক্যাপ দুটোর যে কোনো একটা দিলে হয়, আমি স্টার দিলাম। এরপরে দিতে হবে সমান সমান, এরপরে কোটেশন। এইটার মাঝখানে এই 12টা ক্লাসের ভিতরে কমন যা আছে তাই লিখতে হবে। এখন এই 12টা ক্লাসের ভিতরে কমন কি আছে? সি আছে না? সি দিলেও কিন্তু হবে। ধরেন আমি এভাবে লিখে দিলাম 12টা ক্লাসের ভিতরে কমন কি আছে? সি। তাহলে এখানে কি দিয়ে দিলাম? সি। তাহলে এখন দেখেন পেয়ে যাবে, দেখেন ডিলিট দিলাম, পাচ্ছে, পেয়ে গেছে কিন্তু। বাট দ্য প্রবলেম ইজ ইফ ইউ ওয়ান্ট টু রাইট, ধরেন কন্টেইনার নামে একটা ক্লাস লিখলাম, এখন সমস্যা কি হবে বলেন তো? এইটাও কি পাওয়া যাবে? ফ্লোটলি এবং বর্ডার, কারণ এই ক্লাসটার ভিতরেও কি আছে? সি আছে। সেই জন্য 12টা ক্লাসের ভিতরে ম্যাক্সিমাম যেটা কমন দেয় সেটা দিতে হবে। এখন এই 12টা ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম কমন কি আছে বলেন তো? কল হাইপেন, তাই না? এই জন্য এখানে কি লিখছি? কল হাইপেন, এরপর লিখছি বর্ডার এবং ফ্লোট লেফট। এখন দেখেন এটা পেয়ে যাবে, পেয়ে যাচ্ছে না? আর একটা ব্যাপার আছে, এখন এই যে বক্স সাইজিং বর্ডার বক্স, এটারে কি করব? এখন আমি তো যে কারো ভিতরে হাইড ওয়াইড দিতে পারি, তাই না? নাকি আমি এইচটিএমএল এর যে কোনো এলিমেন্টের উপরে, আমি যে কোনো এইচটিএমএল এলিমেন্টের ভিতরে কিন্তু হাইড ওয়াইড দিতে পারি, তাই না? যে কোনো এইচটিএমএল এলিমেন্টের ভিতরে কিন্তু হাইড ওয়াইড দিতে পারি। হ্যাঁ, তাহলে ওখানে তো গন্ডগোল লাগবে, এই জন্য এটাকে বলে গ্লোবাল ডিক্লারেশন। সো at the beginning of the css file we have to declare globally some property like box sizing border box, because this property ensure us that all the element that are connected with this style sheet remove border এবং padding from height and weight. শুনছেন না কি বললাম? হ্যাঁ, এটা কি লিখতে পারছিলাম আমরা? এখন দেখেন, এখন কিন্তু জিনিসটা হয়ে গেছে পার্মানেন্টলি। হ্যাঁ, সো তো একটু খেয়াল করে দেখেন, তাহলে এই যে এখানে বক্সের এখন কি হবে? এখন স্টার মানে কি? গ্লোবাল সিলেক্টর। তো এই সিএসএস ফাইলটা যে ফাইলের সাথে কানেক্ট থাকবে, এখানে যাই লেখেন ওটা সমস্যা হবে। এখন যদি রিলোড দিই, এখন দেখেন এভরিথিং ওয়ার্কিং না? আরে হাইটটা, এখন যেহেতু আমাদের হাতে কন্টেন্ট নাই, সো ফর মানে ফর গেটিং দ্য স্ট্যান্ডার্ড সাইজ অফ লোগো বা ব্যানার অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট উই হ্যাভ টু ইউজ সাম হাইট। সো আমরা সিএসএস ফাইলে আসি, এখানে এসে আমরা ধরেন হাইটের জন্য কয়েকটা ক্লাস দেখলাম, হাইট 50, মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 50 পিক্সেল, হাইট দিলাম 50 পিক্সেল। এরপরে হাইট দিলাম ধরেন 200, হ্যাঁ হাইট দিলাম 200 পিক্সেল। তারপর ধরেন হাইট দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 600 পিক্সেল। জাস্ট আমরা র্যান্ডমলি কিছু হাইট ডিক্লেয়ার করলাম। এটা হয়েছে কিনা দেখেন তো।
আচ্ছা দেখেন, সো আমরা একটু খেয়াল করি। তো এই যে হাইট দিলাম না, তাহলে এখন খেয়াল করেন এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের লোগোটা কি হচ্ছে বলেন, হাইট কত দেবে এখানে বলেন তো? 50, 200, 300 না 600? লোগোটা 50 এর ছোট হয়ে যাবে না? এখানে হাইট দিচ্ছি 200। এই যে কল 3 এর পরে হাইট 200 দিয়ে দেন, এখানেও হাইট 200 দিয়ে দিলাম। এখন দেখেন যদি রিলোড দেই, এখন দেখেন এটা একটু ভালো লাগতেছে না? লোগো ব্যানারটা একটু ভালো লাগতেছে না নাকি? এরপরে একটা ডিপ নিলাম, এখানে এখানে হবে মেনু। এরপরে একটা ডিপ দিব, এখানে হাইট দিব হচ্ছে সাইড বার। প্রবলেম? কোনটা ঠিক হচ্ছে না? আচ্ছা এখন আমাকে বলেন যে এখানে আমরা কত কলাম নিব বলেন তো, কলাম কত আসতেছি? 12। এখানে হাইট দেবো কত? 50, রাইট। আর এখানে সাইড বারে কত কলাম নিব বলেন তো? 3। হাইট কত দেবো এটার? এখন তো কন্টেন্ট এই জন্য হাইট কত, 250, 300 না 600? 600, বিকজ হাইট একটু বড় হবে না? ঠিক আছে, 600। বিগ ফুটারে কত দিব বলেন? কলাম কত দিব? কলাম 12 দিব? 3। আর হাইট কত দিব বলেন তো এটা? 300 করে দিই। 3 3 6, 3 9, 3 12। আর ফুটারে কত দিব, মেইন ফুটারে কত দিব বলেন? কল কত দিব? কল 12। আর হাইট কত দিব? 50। খেয়াল করে দেখেন, ফুটার আর মেনুর হাইট প্রায় সেম না? 50। এখন যদি রিলোড দেই, এই দেখেন একটা লেআউট হয়ে গেছে। এরকম হয় কিনা দেখেন, কোন প্রবলেম হচ্ছে কার? আচ্ছা, আপনার না? কেন? দেখেন হচ্ছে আপনার এখানে কল 3, কল 9, কল এখানে 12, 3 3 6, 3 9, 3 12, 12। এটা পাচ্ছে না, আপনার এটার সাথে 665 স্টাইল boxes and border box, call hyphen 1,
WIPTXY এগুলো একটু উপরে লেখা কমেন্টের আচ্ছা এখানে লেখেন CAL কল CO লেখেন কেন CA লেখেন তাহলে that is the problem probably yes কাজ হচ্ছে আমি বর্ডারটা পাচ্ছি না কারণ BOR plus all equal to call hyphen border ওইখানে CA লিখতে হবে সব লিখে দেন হ্যাঁ থ্যাংক ইউ লিখে দেন হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ বলো খেয়াল করি নেই ক্লাস নিতেছি আমি তো জানি না ওটা হেরাল স্যারকে জিজ্ঞেস করতে হবে তুমি যে ফেসবুকে সার্চ দাও হেরাল উদ্দিন দেখো ওনার প্রোফাইলে ওনাকে পাবা ঠিক আছে হেলাল উদ্দিন লেখো হেলাল উদ্দিন লেখো ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হেলাল উদ্দিন হ্যাঁ বললেই তো তোমার তো ফোন দিলাম তারপর তো তো কথাও হলো না আসলাম আস্তে আস্তে এইটি আর কাটতে কিছু না 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 আমি আর ইয়ে গেছিলাম না পিছনে আমি আর সাইফ ইয়া সরি কি নাম কি ছিল একটা শরীফ আচ্ছা না 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 আচ্ছা আমি ক্লাস নেই আচ্ছা আমি ক্লাসে নেই হ্যাঁ তো আমরা হ্যালো আচ্ছা আমরা যে জায়গাটা ছিলাম তাহলে খেয়াল করেন আমি ক্লাস নিচ্ছি ক্লাসটা শেষ করে ফোন দেখি হ্যাঁ হ্যালো আমি শুনতে পাচ্ছি ক্লাস নিতেছি তো ক্লাসটা শেষ করে কথা বলি আমি বুঝেছিলাম তো একজন কাছে ছিলাম তো আমি খেয়াল করিনি ঠিক আছে ওকে হ্যাঁ ক্লাস ওকে
আচ্ছা দেখেন, সো যেটা বলতে নিছিলাম যে আমরা এখানে এভাবে জিনিসটা, তো এইটা এভাবে আসছে না সবার, এখন এখানে আসছে, তাহলে আমরা মোটামুটি এইভাবে একটা শেপ করতে পারলাম। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে এটি কিন্তু এখনো সমস্যার সমাধান হয় নাই, কিছু প্রবলেম এখানে রয়ে গেছে। কিরকম প্রবলেম একটু খেয়াল করে দেখেন। এখন এই হচ্ছে গ্রিড সিস্টেম, আমরা কত সহজে লেআউটটা তৈরি করতে পারলাম, লোগো, ব্যানার, মেনু, সাইড বার, কল 3, কল 9, 3, 3, 12, এটা আর কি। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন একটু খেয়াল করে দেখেন প্রজেক্টর স্ক্রিনের দিকে, ধরেন কোনো কারণে এখানে এখানে কত 3 আর এখানে কত ছিল, এখানে 3 আর এখানে 9 ছিল না। আচ্ছা 3 আর 9 যদি থাকে, এখানে 3 আর 9 যদি থাকে, ধরেন কোনো কারণে এই মেনুর ব্যাপারটা দেখছেন না, ধরেন মেনুটা এখানে কত আছে, পুরো 12। ধরেন এখানে মেনুর 4টা পার্ট হবে, মেনুর 4টা পার্ট, তাহলে কত করে দেবো মেনুকে আমরা, 3 করে, 3, 3, 6, 3, 9, 3, 12, মেনুর 4টা পার্ট করে দিলাম। এখন যদি এরকম 4টা পার্ট আসছে না মেনুর, আসছে। এখন মনে করেন লোগোটা আছে 3, কোনো কারণে ব্যানার হয়ে গেছে হচ্ছে 6, এটা হচ্ছে 3, ব্যানার হয়ে গেছে কত, 6, 3 আর 6 হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দেই, এখন দেখার দুর্ঘটনা ঘটে যাবে। তো মেনুটা কি মেনুর জায়গায় আছে না উপরে চলে গেছে, গ্যাপটা পাইছে কারণ সবার ভিতরে তো ফ্লোট লেফট দেওয়া আছে, গ্যাপের মধ্যে ঢুকে গেছে। এখন এইটা তো হওয়া যাবে না। যদি উপরে মেনুর তো একটা আলাদা একটা সেকশন, এটা একটা আলাদা সেকশন ছিল তাই না, সো উপরে ফাঁকা থাকলে থাকবে, নিচেটা উপরে কেন যাবে, তাই না, নাকি, নাকি নিচে উপরে ফাঁকা থাকলে থাকবে, নিচে একটা একটা জিনিস তো আরেক এক জিনিস তো আরেক জিনিসের জায়গায় যাবে না, তাই না। এইটা হয়েছে এই কারণে, বিকজ এই কলাম গুলোকে আমাদের একটা রো দিয়ে র্যাপ করে দিতে হবে। আমরা সবাই স্টাইল ডট সিএসএস এ আসি, এখানে এসে একটা ক্লাস লিখি। এটা একটু লিখি সবাই, হ্যাঁ। বলো।
আপনি কোথাও করেন না হলে সমস্যা নেই, আরো কাজ আছে। আচ্ছা, কাজ হয় না, কাজ হবে ইনশাল্লাহ। তুমি তোমার কাজ করে এভাবে থাকুক, নো নো, কাজ করে এভাবে থাকুক। ওকে, সো একটু খেয়াল করেন, আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে কন্টেন্ট এখানে হবে না। তো বেসিক্যালি এই জায়গাটা আসলে কি দেখেন, হ্যাঁ, রো কোলন আফটার, এটা অ্যাকচুয়ালি কি, তো এটা তো একটা ক্লাস, তাই না, রো। সো এই ক্লাসের নাম রো কেন দিলাম? বিকজ অফ দ্য স্ট্যান্ডার্ড নেমিং কনভেনশন। ইফ উই আর রাইট হিয়ার মানে BITM, it doesn't matter, so anything we can write over here, so but row makes sense, right? so এই জন্য আমরা এখানে রো দিলাম। এখন খেয়াল করেন রো কোলন আফটার জিনিসটা কি, ইট বিকামস ভ্যারি, এখানে আফটার জায়গায় আপনি বাফটার লিখতে পারবেন না, আফটার মিন্স আফটার। সো দিস ইজ কল্ড সুডো ক্লাস ইন CSS, সুডো এলিমেন্ট, সরি। তো CSS এর দুটো স্পেশাল সিনট্যাক্স আছে, একটা নাম হচ্ছে সুডো ক্লাস এবং PSEUDO, সুডো এলিমেন্ট। So, my most powerful to syntax of CSS is called pseudo class and pseudo element. These syntax are used to define a stable element in specific event or specific time. So, like ধরেন আপনি একটা CSS এর ক্লাস লিখছেন, একটু খেয়াল করেন কি বলতেছি, হ্যাঁ, একটা CSS এর ক্লাস লিখছেন, সেখানে দুই তিনটা প্রপার্টি আছে, ক্লাসটা একটা HTML ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করছেন, সবসময় পাবে না? পাবে না? পাবে না? পাবে তো নাকি? আমি বলতে চাচ্ছি দেখেন, একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, ধরেন সব কেটে দিছি, আর কিছু নাই, কিছু নাই, তাই না? মনে করেন আমি এখানে একটা ক্লাস লিখলাম যে ডট টেস্ট, কি লিখলাম? ডট টেস্ট লিখলাম। তো এখানে ধরেন যে আমরা লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড, তার ফন্টের কালার লিখলাম হচ্ছে হোয়াইট, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার রেড, ফন্টের কালার কি লিখলাম? হোয়াইট। এখন মনে করেন যে আমরা এই যে টেস্ট যে ক্লাসটা, এই ক্লাসটা যদি আমরা এখানে কল করে দেই, ধরেন আমরা এখানে কল করে দিলাম, এখানে কল করে দিলাম টেস্ট, তাহলে কি হবে? এখন যদি রিলোড দেই, পাইছে না? পাই নাই? পাইছে না? মানে CSS এর একটা ক্লাস আমি লিখলাম, সেই ক্লাসের ভিতরে প্রপার্টি আছে, এই ক্লাসটা আমি একটা HTML ট্যাগের মধ্যে কল করে দিলাম, এই প্রপার্টি গুলো এই ট্যাগটা কি হবে? পেয়ে যাবে। এটাই তো নিয়ম, তাই না? বাট ধরুন আমি এখানে লিখে দিলাম টেস্ট কোলন ভুবার, এই জিনিসটা যে লিখে দিলাম, এখন এখানে একটা চেঞ্জ চলে আসবে। কি চেঞ্জ? এখন দেখেন যদি রিলোড দেই, এখন কিন্তু এটা নাই, বাট যখন আমি কার্সর নিব পাচ্ছি। সো এইটা হইতেছে একটা সুডো ক্লাস। সুডো ক্লাসের বিহেভিয়ার গুলো কি রকম? সুডো ক্লাস হচ্ছে যে এই প্রপার্টি গুলো সব সময় পাবে না, একটা স্পেশাল ইভেন্টে পাবে, হ্যাঁ। তো
তো এই হচ্ছে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের স্টোরি, রাইট? তাহলে এটা এ সম্পর্কে আমরা গুগলে সার্চ দ্বারা জেনে নিব পরবর্তীতে। তাহলে এখন আমি আবার আমার আগের জায়গাতে আসি। এখন এই কোলন আফটার এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট। কোলন আফটার এটা হচ্ছে কি একটা সুডো এলিমেন্ট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মানে এই যে প্রপার্টি তিনটা দেওয়া আছে কন্টেন্ট, এমটি, ক্লিয়ার, বোথ, ডিসপ্লে, ব্লক, এগুলো সম্পর্কে আমরা সামনে আরো ভালো জানবো। কন্টেন্ট এমটি মানে কন্টেন্ট নতুন করে শুরু হবে। ক্লিয়ার বোথ মানে হচ্ছে এই ক্লাসটা আমি যেখানে কল করব সেই এলিমেন্ট এবং তার আগের এলিমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ডিসপ্লে ব্লক মানে হচ্ছে নতুন করে পুরো ওয়াইডটা নিয়ে নিবে। হ্যাঁ, এই হচ্ছে এটার ব্যাপারটা আর কি। এখন এই রো কোলন আফটার, আফটার মানে হচ্ছে এই ক্লাসটা আপনি যেখানে কল করবেন, এই ক্লাসটা আমরা যেখানে কল করব তারপরে এটা হইতে থাকবে, তাই না? এক মিনিট, হ্যালো, হ্যাঁ হ্যালো, আচ্ছা আমি দেখতেছি, আমি ক্লাস নিচ্ছি তো। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো যেটা বলতে নিছিলাম খেয়াল করেন যে যেটা বলতে নিছিলাম যে একটু খেয়াল করতে হবে যে যেটা বলতে নিছিলাম একটু খেয়াল করেন যে তো বেসিক্যালি আমরা এই যে জায়গাটাতে তাহলে এই রো কোলন আফটার হচ্ছে একটা সুডো এলিমেন্ট। এটার কাজ হচ্ছে যখন আমরা কোন একটা এইচটিএমএল এলিমেন্টের ভিতরে এটা কল করব, হ্যাঁ, যখন আমরা একটা এইচটিএমএল এলিমেন্টের ভিতরে রো ক্লাসটা কল করব তারপরে ওই এলিমেন্টটা যেখানে শেষ হবে তারপরে এই প্রপার্টি গুলো কাজ করবে। শুনছেন না কি বললাম? তাহলে আমরা এইখানে যাই, এই কন্টেন্টের ভিতরে যাই, কন্টাক্টের ভিতরে যাই, এখানে ধরেন এই যে বিষয়গুলো এখানে আছে আমরা এটাকে একটা ডিপ দিয়ে এভাবে দিয়ে দেই। এটি একটু করার চেষ্টা করি সবাই। এখানে ক্লাস কল করা হবে কি রো, হ্যাঁ, মানে সবগুলো কলামকে আমাকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিতে হবে। শুনছেন না কি বললাম? এবং এখানে আমার ক্লাস কল হবে কি রো। একটু করে দিই সবাই, হ্যাঁ, একটা ডিপ নিলাম, এখানে ক্লাস কল হবে কি রো। দেখেন সবগুলো কলাম কার ভিতরে আছে? রো এর ভিতরে আছে, তাই না? রো এর ভিতরে আছে। ঠিক আছে, সবগুলো কলাম আমরা একটা রো এর ভিতরে দিয়ে দিলাম, হ্যাঁ। এখন দেখেন আলহামদুলিল্লাহ এভরিথিং উইল বি ফাইন। সো ইট ডাজন্ট ম্যাটার যে একটা রো এর ভিতরে কত কলাম থাকুক, বাট একটা রো এর ভিতরে ম্যাক্সিমাম কত কলাম যাবে? 12 কলাম, তাই না? এখন যদি এখানে 9 কলামও হয় নিচের থেকে জিনিসপত্রের উপরে যাবে না, মানে একটা রো এর জিনিসপত্র আরেকটা রো এর ভিতরে যাওয়ার কথা না আর কি। শুনছেন না কি বললাম? দেখেন আমি যদি এখন ব্রাউজারে যাই এবং যদি রিলোড দিই, দেখেন সো এখানে আমার মেনু কিন্তু মেনুর জায়গাতে আছে, উপরে লোগো এবং ব্যানার, এই পাশে ফাঁকা জায়গা আছে, ফাঁকা থাকবে, তাই না? সো একটা জায়গার জিনিস কেন আর একটা জায়গা যাবে নাকি? That should be the rules. So that is the cool thing about row. So row class will create this thing so that মানে একটা রো এর ভিতরে কলাম গুলো আর একটা রো এর ভিতরে ইন্টার করতে পারবে না। সো এখন আমি এখানে 3 জায়গায় 6 জায়গায় কত দেব? 9। তো আমরা ইচ্ছে করে এই ধরনের সিচুয়েশন তৈরি করলাম so that we can understand that how can আমরা রো ক্লাসটা অ্যাকচুয়ালি কেন ব্যবহার করব, that is the reason. All right, so that is the reason so that we can use row class for মানে wrapping all the column inside a page, inside a section.
ওকে, এখন আর একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে যে আমরা একদম মানে লেআউটের মোটামুটি একটা শেপে চলে আসছি। এটা কি আমরা কি র‍্যাপ করতে পারছি? এখন দেখবেন ছোটবেলা যখন আমরা দেখবেন ছোটবেলা যখন আমরা ছোটবেলা যখন আমরা একটু খেয়াল করতে হবে, ছোটবেলা যখন আমরা বা ছোটবেলা অ্যাকচুয়ালি না, নর্মালি যখন আমরা কোনো পরীক্ষা দিই, পরীক্ষার হলে অ্যান্সার কি পাওয়ার পরে, এই যে খাতা পাওয়ার পরে আগে কি করেন? এরকম করেন না? এবং বাম পাশে এরকম করেন না? এইটা কি বলেন তো? এটা হচ্ছে মার্জিন, পেজের মার্জিন। তো এইটা যদি একটা ওয়েব পেজ হয়, এই ওয়েব পেজেরও মানে একটা মার্জিন থাকে দুই পাশ থেকে, তাই না? তো পেজেরও একটা মার্জিন দিতে হবে। সো এই মার্জিনটা দেওয়ার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই রো গুলোর ইমিডিয়েট একটা কন্টেইনার বা একটা ক্লাস থাকে, মানে রো গুলোর ইমিডিয়েট প্যারেন্ট হিসেবে একটা ক্লাস থাকে যে কিনা এই মার্জিনটা তৈরি করে। তো আগে আমরা যেটা করতাম সবগুলো রোকে একটা মার্জিনের ভিতরে রাখতাম, বাট নাও এডেজ ইন্ডিভিজুয়াল রোকে ইন্ডিভিজুয়াল মার্জিনের ভিতরে রাখতে হয়। সো আমরা স্টাইল ডট সিএসএস এ আসি, এখানে এসে আমরা একটা ক্লাস তৈরি করি কন্টেইনার নামে। কন্টেইনার নামে একটা ক্লাস তৈরি করি, আমরা এর একটা ওয়াইড দিয়ে দিলাম ধরেন 85 বা 90%, ইচ্ছা মতো দেওয়া যেতে পারে, আমি 80% দিলাম ধরেন, ওয়াইড দিলাম 80%। এটার হাইট হবে অটো, বিকজ এর ভিতরের যে এলিমেন্ট গুলো থাকবে তার হাইটের সাথে হাইটটা বাড়তে থাকবে, হ্যাঁ। আর এটার মার্জিন হবে 0 স্পেস অটো। তো মার্জিনের ভ্যালু দুইটা হলে প্রথমটা কোথায় পায়? টপ বটম। দ্বিতীয়টা কোথায় পায়? লেফট রাইট, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারছি কন্টেনার নামে ক্লাস। এবার যদি আমরা কন্টাক্ট ডটে যাই, এখন এই প্রত্যেকটা রোকে আমরা ইন্ডিভিজুয়াল একটা আবার ডিবের ভিতরে দিব। দেখছেন ঝামেলাটা? আসলে আমরা উল্টা যাচ্ছি, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু লেখেন, একটু দেখেন। আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে, খেয়াল করেন, সেটা হচ্ছে সবগুলো রোকে একটু দেখেন আগে, সবগুলো রোকে আমরা কি করতাম দেখেন, একটা কন্টেনারের ভিতরে ঢুকাই দিছি। এই সবগুলো রো কি আছে? একটা কন্টেনারের ভিতরে আছে না? এর ফলে দুই পাশ থেকে দেখেন গ্যাপ কিন্তু সমান হয়ে গেছে, যে 80%, তাই না? আমরা মেনুটাকে একটু অন্যভাবে ম্যানেজ করবো একটু পরে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, মেনুটা আমরা এখানে নিয়ে আসবো। সো তাহলে দুই পাশ থেকে কিন্তু একটা মার্জিন পাইছে পেজটা। বাট দ্য থিং ইজ যে এখন ধরেন আমরা দেখবেন যে আপনি যদি বিভিন্ন সাইট ভিজিট করেন, যেমন ধরেন bdjobs.com, বা আপনি যেখানেই যান না কেন, সাইটগুলো দেখবেন যে দেখবেন এক একটা সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার এক এক রকম থাকে। যে লাইক ধরেন এই যে এইটা ধরেন, এই যে এইটা দেখেন, এটা একটা সেকশন, এর ব্যাকগ্রাউন্ড কালারটা পিছনে একটা ছবি দেওয়া আছে না? এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার কি একটু গ্রে, বুঝা যায় কি? আমি জানি না এটার ব্যাকগ্রাউন্ড কালার কি। এটা ব্যাকগ্রাউন্ড কালার একরকম, এটা কি আরেক রকম না? দেখেন পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার একরকম, বাট ভিতরে কন্টেন্ট কালার অন্যরকম। আবার এটার পরেরটা কি, এটার পরে চলতেছে চলতেছে, এটা পরেরটা আবার আরেক রকম না? সো এক একটা সেকশনের পুরোটার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়? এক এক রকম হয়। এইটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, এটা ওয়েব পেজ ডিজাইনে। দেখছেন ফুটার একরকম না? তাহলে এখন আমরা যদি এইভাবে করতে চাই, তাহলে একটা কন্টেইনারের ভিতরে রাখলে এটা হবে না। কেন হবে না? ধরেন সিএসএস ফাইলে আসেন, আমরা দুটো ক্লাস লিখে ফেলি। ধরেন লিখলাম, লিখে 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 ফেলেন বিজি, তার ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম ধরেন গ্রে, হ্যাঁ। আরেকটা লিখলাম ধরেন বিজি গ্রে, আরেকটা ধরেন লিখলাম, এই ক্লাসগুলো লিখতে পারি আমরা চাইলে। বিজি ধরেন লিখলাম যে লাইক ইয়েলো বা গ্রিন ইয়েলো, কি যেন আছে একটা না, গ্রিন, GREEN, গ্রিন, ধরেন এটা দিলাম, কি যেন একটা ঘোড়ার টিম ক্লাস, এটা দিয়ে দিলাম। I don't know what the hell is that. So I'm really very much uh,
তো এটা আমার মনে লেখা হয়েছে তাই না? এখন মনে করেন আমি বিজি গ্রে এই ক্লাসটা এখান থেকে কপি করে একটু খেয়াল করেন, ধরেন এখানে আমি এখানে কন্টেনার ভিতর দিয়ে দিলাম, আর এইটার ভিতরে দিয়ে দিই যদি গ্রে, তাহলে গ্রে ক্লাসটা সবগুলো রো পাবে না 1% পাবে বলেন তো? সবগুলো পাবে, কারণ সবগুলো জিনিস এর ভিতরে আছে তাই না? দেখেন কি হয়েছে, পুরো জিনিসটা পেয়ে গেছে না? এখন তাহলে আমি যদি শুধুমাত্র লোগোকে দিব গ্রে আর মেনুকে দিব ধরেন ওইটা ওইটা আরেকটা, তাহলে বলতে পারেন আপনি কন্টেনারে কেন রো এর ভিতরে দেন, এটা এটা দিলাম আর এইটা দিলাম ওইটার ভিতরে, খেয়াল করেন এটা দিলাম এটার ভিতরে, তাহলে তো দুইটারও কালার দুই রকম হবে তাই না? দেখেন দুইটারও কালার কিন্তু দুই রকম হয়ে গেছে, এটা একরকম এটা একরকম, বাট এটা কি বিডি জবসের মতো হয়েছে? বিডি জবসেরটা কি হয়েছে বলেন তো? সে কিন্তু অ্যাকচুয়ালি পুরা সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার কি একরকম না? আমাদেরটা কি পুরাটা হয়েছে না মানে এই মার্জিন বাদে হয়েছে না? এটা কি মার্জিন বাদে হবে না পুরোটা হবে? পুরোটা হবে, কিন্তু মার্জিন বাদে হবে না, এখানেও সেম পুরোটা হবে, মার্জিন বাদে কিন্তু হবে না, তাই না? তাহলে এইটা আমরা কিভাবে ইনশিওর করতে পারি? সো হাউ ক্যান উই ইনশিওর দিস থিং? বেসিক্যালি আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই জন্য যেটা করা হয়, এবার লেখেন প্রত্যেকটা রোকে আমরা কন্টেনারের ভিতরে রাখবো, দেখেন দ্যাট ইজ কল্ড 100% ইফেক্টিভ লেআউট কন্টেইনার। সো প্রত্যেকটা রোকে আমরা ইন্ডিভিজুয়ালি কন্টেনারের ভিতরে রাখতেছি। কি হয়েছে, আবার ক্লাস শিফট হয়ে গেছে? হ্যাঁ, লবণ কি নকটক দেয়? আর একটা লিংক আছে না? আচ্ছা ওকে। সো আমরা যদি এখানে যাই আর একটা লিংক ওদেরকে দিয়ে দেই, ওদেরকে বলেন থার্ড লিংকে চলে আসতে, অলরেডি দে আর জয়েন। তাহলে আমরা মোটামুটি দেখেন কি করলাম, তাহলে প্রত্যেকটা রোকে মানে কলামগুলোকে রো এর ভিতরে রাখতেছিলাম, এবার রো গুলোকে আবার কার ভিতরে ঢুকে দিলাম, কন্টেনারের ভিতরে। এখন এটা দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না, দেন যা আছে তাই, বাট লাভ হবে এখন। এখন এটা হয়েছে না লেখা? এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে নাও এ ডেজ 2023-24 সালের স্ট্যান্ডার্ড অনুযায়ী বেসিক্যালি HTML5 ভার্সন আমরা প্র্যাকটিস করতেছি না? তো HTML5 এ হচ্ছে আপনার HTML5 এ হচ্ছে একটা এলিমেন্ট নিয়ে আসছে তারা, নাম হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। কথা কি শুনতে পান? Semantic elements. So in HTML5, they are introduced some semantic element called header, footer, nav, aside, section, footer. So there are some semantic element that is used to define specific part for a web page. এই সিমেন্টিক এলিমেন্ট গুলো এসইও এর জন্য অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কথা কি শুনতেছেন? তো যখন আমরা এসইও করি তখন এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো এসইও আমরা জানি দুই টাইপের, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ভিতরে কিভাবে আপনি কোড লিখবেন, কিভাবে মেটা ট্যাগগুলো ডিসক্রাইব করবেন। সো দেয়ার আর লট অফ রুলস বেসড অন এসইও, সো দ্যাট অন পেজ এসইওটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা কিন্তু ওইভাবে এখান থেকে বিআইটেম থেকে প্র্যাকটিস করব। আর একটা হচ্ছে আপনার অফ পেজ এসইও, তো হচ্ছে ওটার বাইরে, তাই না, লিংক করার জন্য। দ্যাট ইজ অলসো। তাহলে এখন এই ফর এসইও ফ্রেন্ডলি HTML মার্কআপ, হ্যাঁ, we have to use some semantic element for specific section, like এই সেকশনটা কি বলেন তো? লোগো এবং ব্যানার মিলে কি তৈরি হয়? হেডার, রাইট? সো তাহলে এখানে আমরা হেডার সিমেন্টিক এলিমেন্টটা ইউজ করার জন্য তারা রিকমেন্ডেড করে হেডার। হেডারের পরে হেডার দিয়ে পুরোটাকে র‍্যাপ করে দিলাম। এরপরে এই সেকশনটা কি বলেন তো? এটা কি? মেনু। সো মেনুর জন্য তারা একটা সিমেন্টিক এলিমেন্ট রাখছে, তার নাম হচ্ছে ন্যাব। ন্যাব দিয়ে শুরু করতে হয়, ন্যাব দিয়ে শেষ করতে হয়। সো ন্যাব ডিফাইন, যখনই ন্যাব পাবে তখনই গুগল বুঝতে পারবে হেয়ার আর কন্টেন্ট সাম মেনু। শুনছেন না কি বললাম? এরপরে মেন যে পার্ট, দিস পার্ট উইল ডিফাইন বাই সেকশন। সো সেকশন দিয়ে শুরু করতে হবে, সেকশন দিয়ে শেষ করতে হবে।
স্পেশালি আপনি কিন্তু একটা জিনিস মনে মনে চিন্তা করতে পারেন, আমার মনে এগুলো আগে হইতো। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেকশন এন্ড ডিপ? নাথিং। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেকশন এন্ড ডিপ? নাথিং, কিচ্ছু না। Only for the semantic issue, right? So section হচ্ছে একটা semantic element আর div হচ্ছে একটা regular element। সেকশন HTML5 এর div HTML4 থেকে আছে, 3 থেকে আছে। শুনছেন না কি বললাম? সো এই সেকশনের কাজ হচ্ছে it define that এটা একটা individual একটা section. So when we create a new section inside a page, then we have to start this section semantic element. Why? Because this is rules. We have nothing to do. শুনছেন না কি বলছি? That is the thing. এইটা কি? What is this? This এইটা এবং এইটা, excuse me, এই দুইটা হচ্ছে ফুটারের পার্ট, তাই না? bdjobs.com টা দেখেন, দেখেন দিস ইজ এ পার্ট, এটা একটা ফুটার, এটা একটা ফুটার, আবার নিচের এগুলো কি? এটা একটা ফুটার না? সো তাহলে we have to write this thing and this thing inside footer semantic element. So f double o t e r এবং এটা ক্লোজ হবে কোথায়? এখানে। So these two container inside footer element will place when these two are a part of footer. So that is the thing. তাহলে এখন আমরা কি করলাম দেখেন, আমরা কিন্তু শুরু মানে উল্টা গাইলাম, কিন্তু খেয়াল করছেন প্রথমে লিখছি কি? কলাম, কলামের পরে কি আসছে? রো, রো এর পরে কি আসছে? কন্টেইনার, কন্টেইনার পরে কি আসছে? সিমেন্টিক এলিমেন্ট হেডার। তো বেসিক্যালি দিস ইজ দা মানে appropriate structure nowadays for creating any type of web page. This is the appropriate standard structure nowadays for creating any web page layout, any software layout. শুনছেন না কি বললাম? That is the thing. Now if we want to make background color different each section, then we have to write this class over semantic element. So একটু খেয়াল করে দেখেন, হেডারের ভিতরে ক্লাস কল করলাম bg gray. What is the output? Look, এখন ঠিক আছে কি? এইবার মেনু। সো মেনুর জন্য আমরা এইটাকে আমরা এই bg whatever it is এটাকে এখানে লিখে ন্যাবের ভিতরে লিখতে পারি না? লিখে দিলাম। শুনতেছেন না? এখন যদি রিলোড দেই, এখন কি আসছে দেখেন, এখন কি পুরোটা পেয়ে গেছে না? তাহলে সো লাইক bdjobs.com, সো এখানে আপনি একটা কথা বলতে পারেন যে এখানে কিন্তু পুরোটা ব্ল্যাক হয়ে আছে, বাট এখানে এই যে এখানে একটু গ্যাপ আছে, তাই না? দেখতে পাচ্ছেন কি? এবং নিচেও দেখেন একটু গ্যাপ আছে, উপরেও দেখেন একটু গ্যাপ আছে। সো অল দিস গ্যাপ ইজ ফর মার্জিন এন্ড প্যাডিং অফ বডি. So not only body but also every HTML element has some default margin and padding. Not only body but also every HTML element have some default margin and padding. So if we want to control it in our own way, then we have to declare at the beginning of the CSS, like box sizing, border box, we have to declare that all margin start from 0 and all padding start from 0. At the beginning of the CSS file, inside our global declaration, we have to write these two property and value. Because of this thing, all default margin padding will be removed from every HTML element inside a page, right? ঠিক আছে না? এটা নিচে এখানে এর উপর কিছু নাই, কন্টাক্ট, এটা তো ওই যে সিমেটিক এলিমেন্ট হেডার এখান দিয়ে দিলাম। এখন দেখেন মার্জিন প্যাডিং 0 করে দিছি না? মার্জিন 0 প্যাডিং 0 দেখতে পাচ্ছেন কি? সো মার্জিন প্যাডিং 0 করে দেওয়ার পর কিন্তু এখানে একটা মজার ব্যাপার হইতেছে, দেখেন মজার ব্যাপারটা কি? এখন যদি আমরা এখানে রিলোড দেই, দেখেন এবার সব ঠিক আছে না? এখন দেখেন তো এটা বিডি জবস এর মতো একদম কর্নারে মিশে গেছে না? হ্যাঁ, খেয়াল করছেন একদম কর্নারে কিন্তু কি হয়ে গেছে? মিশে গেছে। দ্যাট ইজ দ্য থিং।
এখন উপরের যে মেনুটা, এই মেনুটাকে আমরা এখানে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে নিতে পারবো। শুনছেন না কি বললাম? এটা হয়েছে কিনা আমাদের বলেন। হ্যাঁ, তো তাহলে এই মার্কআপটা আরেকবার খেয়াল করেন। তাহলে যখনই আমরা কোন একটা প্রফেশনাল পেজ লেআউট করব, তাহলে একদম শুরুতে কি থাকবে বলেন তো? সিমেন্টিক এলিমেন্ট। তারপরে কি থাকবে? কন্টেইনার। কন্টেইনারের কাজ কি? পেজের মার্জিন। রো এর কাজ কি? কলামগুলো র্যাপার। আর কলামগুলো হচ্ছে কি? কলামগুলো হচ্ছে এলিমেন্ট গুলোকে হোল্ড করবে। এলিমেন্ট গুলো, লোগোর সাইজ কয় কলাম? 3 কলাম। ব্যানারের সাইজ কত? 9 কলাম। এখন এই লোগোর ভিতরে অ্যাকচুয়ালি আমার ইমেজ আসবে। শুনছেন না কি বললাম? আমার ব্যানারের ভিতরে কি আসবে? ইমেজ আসবে। এই মেনুর ভিতরে কি আসবে? আমার মেনু আইটেম গুলো আসবে। শুনছেন না কি বললাম? দ্যাট ইজ দ্য থিং। তাহলে এইভাবে আমরা হচ্ছে কাজগুলো করব। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং, এন্ড আই হোপ যে আমরা মোটামুটি এভাবে লেআউট, তাহলে এই জিনিস শুধু মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোন একটা প্রফেশনাল লেআউট তৈরি করব, এভরিথিং স্টার্ট ফ্রম কি? সিমেন্টিক এলিমেন্ট। সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে সবার পিছনে থাকবে র্যাপার হিসেবে। সে ব্যাকগ্রাউন্ড কালার বা মার্জিন প্যাডিং গুলোকে অ্যাডজাস্ট করা হবে ওভার দা সিমেন্টিক এলিমেন্ট। সিমেন্টিক এলিমেন্টের পরে কি থাকবে? কন্টেইনারের কাজ কি বলেন তো? পেজের মার্জিন। ওই যে খাতায় লেখার আগে মার্জিন টানি না, ওইগুলো পেজের মার্জিন। রো এর কাজ কি? কলাম গুলোকে র‍্যাপ করে রাখবে। কলামের কাজ কি? কলামগুলোর কাজ হচ্ছে অ্যাকচুয়াল এলিমেন্ট গুলোকে সাইজ কেমন হবে সেটা ডিফাইন করা। আর তারপরে কলামের ভিতরে এসে আপনি হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ এগুলো দিবেন। এইটা হচ্ছে মেন ফিলোসফি পেজ ডিজাইনের। আমি জানি না আমি ঠিক মতো বলতে পারছি কিনা, বাট আই এম ট্রাইং। শুনছেন কি বললাম? স্টিল এখন পর্যন্ত যতটুকু তথ্য আমাদের কাছে আছে, সারা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, কারণ বাজার, ঢাকা, সারা পৃথিবীতে যত কান্ট্রি আছে, হ্যাঁ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চায়না, দুবাই, জাপান, যত কান্ট্রি আছে, ডেভেলপ কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি, সব কান্ট্রিতে যারা ওয়েব পেজ ডেভেলপ করে, এটা হইতেছে মেইন, মানে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, সবাই এটা ফলো করে। প্রথমে একটা সিমেন্টিক এলিমেন্ট, তারপরে পেজের মার্জিন, তারপরে কলামগুলোর র্যাপার, তারপরে কলাম, কলামের ভিতরে কি? এলিমেন্ট। আর কিভাবে বলবো বলেন? শুনছেন না কি বলছি? সিমেন্টিক এলিমেন্ট, তারপরে পেজের মার্জিন। এখন পেজের মার্জিনটা আমি লিখছি কন্টেইনার, অয়েল লেখছে র্যাপার। কোনো সমস্যা আছে? নাম ডিফারেন্ট বাট জিনিসটা একই। প্রথমে সিমেন্টিক এলিমেন্ট, তারপরে কি? পেজের মার্জিন, তারপরে কি? কলামগুলোর র্যাপার। কলামগুলোর র্যাপার আমি লিখছি রো, অয়েল লিখলো বো। কোনো সমস্যা আছে? নো। বাট ডেফিনেটলি রো মেক মোর সেন্স ইনস্টেড অফ বো। সো নেমিং কনভেনশনটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে কলাম, কলামগুলোর ভিতরে কি আসবে? অ্যাকচুয়াল এলিমেন্টটা আসবে। কথা কি শুনতেছেন কি বললাম? কলামগুলোর ভিতরে কি আসবে? অ্যাকচুয়াল এলিমেন্টটা আসবে। ওকে, so that is the cool thing about our today practice. হ্যাঁ, that is the cool thing about today practice. So hopefully আমরা মোটামুটি একটা শেপে আসতে পারছি সবাই, তাই না? আমরা হচ্ছে যে আজকে আরেকটু করতে পারলে ভালো হইতো, বাট কি করবো বলেন তো? আরেকটু কন্টিনিউ করবো। নেক্সট ডে তে আমাদের সিএসএস থাকবে না। নেক্সট ডে তে হচ্ছে আমাদের আসবে হচ্ছে বুটস্ট্র্যাপ, রাইট? সো এটা মোটামুটি গ্রিডের এই যে স্ট্রাকচারটা আপনি দেখছেন, তারপরে মাল্টিপল ক্লাস কিভাবে আসতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে মেইন ব্যাপার হচ্ছে যে বক্স সাইজিং, মার্জিন, প্যাডিং, এই যে এইগুলা, হ্যাঁ, তারপরে যে গ্রিডের 12টা ক্লাস, তারপরে যে কন্টেইনার, রো, আফটার, এগুলো একটু বাসায় গুতাগুতি করতে হবে। এগুলো যদি গুতাগুতি করে আপনি নিজে নিজে কিছু করতে পারেন, দেন আর কি আমরা পরবর্তীতে দেখেন আলহামদুলিল্লাহ ইটস ওয়ার্কিং, তাই না? লোগোটা কি হয়ে গেল? লোগোটা এখানে মুছে গেছে বিকজ আমি এখানে সরাই ফেলছি, তাই না? লোগো লেখা সরাই ফেলছি। দ্যাট ইজ দ্য থিং। সো আই হোপ যে মোটামুটি আমার ধারণা আছে। মানে মেনুটাকে, এই মেনুটাকে নিয়েও আমরা এখানে সুন্দর একটা মেনু বানাতে পারবো। চলুন আমরা খুব সহজে একটা মেনু বানাই ফেলি এখানে, হ্যাঁ, মেনু দিয়ে শেষ করে দিই। এই যে মেনুটা, তাহলে হোম পেজের এখানে আমরা একটা কাজ করি, রো এর ভিতরে মেনু হবে, কল কত হবে? 12। হ্যাঁ, এইখানে আমরা এই যে আমাদের হেডারের ভিতরে ইউএলএলআই ছিল না, এটা কাট করে আমরা ধরেন কন্টাক্টের এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। ওকে,
হ্যালো, আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ক্লাস নিচ্ছি তো, একটু পরে ফোন দিচ্ছি। ওকে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, যেটা বলতে নিছিলাম যে সো দিস ইজ, ওখানে আমরা মেনুর ভিতরে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন যদি রিলোড দিয়ে জিনিসটা এভাবে চলে আসছে না এখানে। সো এখানে আমাদের এই জায়গাটাতে দেখেন বোঝা যাচ্ছে না, আমাদের বর্ডারটাও গ্রে হয়ে গেছে, এটাও গ্রে হয়ে গেছে। সো আমরা সিএসএস যে এখানে ধরেন লিখে দিচ্ছি 1 পিক্সেল সলিড, ধরেন লিখে দিলাম লাইট গ্রে বা লাইট, ধরেন এটা দিলাম। আই ডোন্ট নো হোয়াট দ্য হেল ইজ দ্যাট, বাট এভাবে ওকে। এখন মোটামুটি বোঝা যাচ্ছে, তাই না? এটা একটা কালার হয়ে গেছে না, দেখেন তো বোঝা যাচ্ছে। এটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে এখন এই মেনুটাকে আমি সাইজ করবো কিভাবে, দেখেন ইউএলএল লিখলাম। এখন দেখেন এই যে এখানে আমরা ইউএল এর ভিতরে ক্লাস কল করলাম মেনু, একটু খেয়াল করেন ইউএল এর ভিতরে ক্লাস কল করা হচ্ছে কি মেনু। স্টাইল ডট সিএসএস যাচ্ছি, এখানে এসে লিখলাম ডট মেনু। হ্যাঁ, ডট মেনুর জন্য আমরা এভাবে যদি দেই, এখন দেখেন এই বুলেট বুলেট আইকন গুলো আছে না, এগুলো থাকবে না থাকবে না? তাহলে এখানে লিখবো লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ দিলাম হচ্ছে নান। কি হয়, আইকন গুলো চলে গেছে। ফাইন। এইবার এগুলোকে সোজা করতে হবে না, মেনুর ভিতরে যে এলআই গুলো আছে দিয়ে দিলাম ফ্লোট লেফট। তাহলে কি হয়ে গেছে, এগুলা সোজা হয়ে গেছে, দেখছেন? এরপরে মেনু এলআই এ, এটা ধরেন আমরা এখানে দেখেন এলআই এবং এলআই এ, এখানে একটু জাস্ট মানে জিনিসটা দেখতে পারেন আর কি। সেটা হচ্ছে যে ধরেন আমি এটার ওয়াইড দিলাম হচ্ছে লাইক 120 পিক্সেল। ওকে, এবার মনে করেন এটার আমি একটা বর্ডার দিলাম বা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার BACK, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন রেড। এইটার ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন লাইক ব্ল্যাক দিলাম, বা ব্ল্যাক না দিয়ে ধরেন ব্লু দিলাম। ঠিক আছে, মেনু এখানে দেখেন, কারণ কি এটা হচ্ছে আমার ইউএল এর ভিতরে ক্লাস কল করা আছে মেনু, এরপরে এলআই, এলআই এর ভিতরে কি আছে এ। তাহলে মেনু এলআই, মেনু এলআইটাকে আমরা কি করছি, মেনু এলআইটাকে আমরা কি করছি ফ্লোট লেফট দিছি, ব্যাকগ্রাউন্ড কালার কি দিছি রেড। দেখেন এভাবে আসছে না? এখন এরপরে হচ্ছে মেনু এলআই এ, এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়াইড দিছি কত 120 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার কি দিছি ব্লু। এখন যদি রিলোড দেই, এখন দেখেন বেসিক্যালি এটা পায় নাই 120 পিক্সেল। মেনু এলআই এ, আচ্ছা এটা পাইলো না কেন? মেনুর ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ। আচ্ছা এটার একটা ওয়াইড দিয়ে দেখি তো 120 পিক্সেল পাই কিনা। হ্যাঁ এখন পাইছে। সো একটু খেয়াল করে দেখি আমরা, দেখেন এই যে এলআই, হ্যাঁ 120 পিক্সেল দিলাম। এখন ধরেন এখানে আরেকটা ক্লাস দেই মার্জিন রাইট, তাহলে আরো ভালো বোঝা যাবে। মার্জিন রাইট দিলাম 5 পিক্সেল, একটু দেখেন। তাহলে এই যে এটা গ্যাপ, এই যে এতটুকু অংশ কত 120 পিক্সেল, এই পুরাটা কত লাল, লাল দেখতেছেন এটা 120, আর লালের ভিতরে ব্লু যতটুকু আছে এটা হচ্ছে কি এ। এখন এই এটা এই লালের পুরোটা জুড়ে থাকবে না নাকি? তাহলে এখানে আমরা এর ভিতরে যদি লিখি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক, তাহলে কিন্তু দেখেন এখন কি হয়, এখন দেখেন এখন এই পুরোটা জুড়ে আছে না, পুরোটা জুড়ে কিন্তু আছে, এইটাই আর কি। তাহলে জাস্ট কালার গুলো আমরা তুলে দিই, রেডও লাগবে না আমার ব্লু লাগবে না, জাস্ট দেখানোর জন্য যে আমরা এই এলআই এর ওয়াইড যতটুকু এই এ পুরোটা নিয়ে নিচ্ছে ডিসপ্লে ব্লক দিয়ে। হ্যাঁ এটাও লাগবে না এখানে। এই হচ্ছে আমার ব্যাপারটা। এখন ধরেন আমি এদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লাইক দিলাম হচ্ছে ধরেন এটা দিলাম, কি কালার এটা জানি না। এই যে ব্যাকগ্রাউন্ড কালার এরকম আসছে, বোঝা যাচ্ছে এতটুকু জায়গায় মেনুটা আছে। এরপর নিচে এই লেখাটা দাগটা থাকবে অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ। তাহলে এটা হচ্ছে সম্ভবত টেক্সট, টেক্সট ডেকোরেশন। হ্যাঁ,
সো টেক্সট ডেকোরেশন করে দিলাম কি নান। এখন যদি রিলোড দেই এভাবে আসতেছে না, এন্ড ফুল হোয়াইট নিয়ে নিবে না এটা, তাহলে এটা আমরা একটা হাইট দিয়ে দেই, হাইট দিয়ে দিলাম 50 পিক্সেল। এখন যদি রিলোড দেই এই দেখেন পুরোটা নিয়ে নিচে হাইট। আমরা যদি এখানে 48 দেই, প্রবাবলি ইট মেক 49 দিয়ে দেই, হ্যাঁ 49 না 48 দিয়ে দেই, এবার ঠিক আছে। এবার একটু উপরে নিচে গ্যাপ আছে এর কারণে এখন এই লেখাটাকে হোম পেজটাকে নিচে নামাইতে হবে না, সেখানে দেবো কি মার্জিন, সরি প্যাডিং, প্যাডিং টপ, প্যাডিং টপ দিলাম ধরেন 14 পিক্সেল। এখন এখানে কি এটা বড় হবে না বড় হবে না বলেন তো? বড় হবে না কিন্তু, কারণ কি? বড় করার জন্য টেক্সট অ্যালাইন কি দিব এখানে সেন্টার, লেখাটা মাঝখানে চলে আসছে না? সো এই যে মেনু হয়ে যাচ্ছে দেখেন একটা মোটামুটি, তাই না নাকি? মেনু হয়ে যাচ্ছে মোটামুটি, হোম অ্যাবাউট কন্টাক্ট পেজ। এখন মনে করেন এখানে আরেকটা দিলাম, যদি এখানে যাই ধরেন দিলাম হচ্ছে সার্ভিস পেজ, তাহলে এখন কি চলে আসছে দেখেন সার্ভিস পেজ চলে আসছে না? সো দিস ইজ হাউ উই ক্যান ক্রিয়েট মেনু। হ্যাঁ, এখন এখানে একটা ব্যাপার আছে দেখেন, ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা যখন হোমে ক্লিক করি আমার হোম পেজ এরকম আসতেছে, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, এখন আমি যদি সব পেজে আমার এই মেনুটা রাখতে চাই সম্ভব না। তাহলে কি করতে হবে দেখেন, এই যে এখান থেকে এই যে হেডার এবং মেনু এই দুটাকে কাট করে আমরা কোথায় রাখবো? হেডারের ভিতরে এখানে রেখে বডির পর রেখে দেবো। আর একই ভাবে এই কন্টাক্টের ফুটারও কি সেম থাকবে না প্রত্যেকটা পেজে ফুটারটাও? তাহলে এই ফুটারটার জন্য আমরা যেটা করব, এই কন্টাক্ট থেকে এই যে ফুটারটাকে আমরা কাট করে কোথায় রাখবো? আমাদের যে ফুটারটা আছে ফুটারের ভিতরে রেখে দেবো বডি এর উপরে। তাহলে এখন হেডার এবং ফুটার দেখেন আমার সব পেজেই থাকবে। এখন আমি হোমে আছি, দেখছেন আসতেছে না? দেখেন হেডার ফুটার আমার কিন্তু সব পেজে আছে। তো আমরা যদি একটা কাজ করি, সিএসএস এ যাই, এখানে একটা কালার নেই, ধরেন নিলাম হচ্ছে লাইক বিজি, ধরেন নিলাম হচ্ছে বিজি ডার্ক, ডার্ক না দিয়ে ধরেন আমরা দিই হচ্ছে বিজি ডি এ আর, ধরেন ডার্ক ব্লু নিলাম, ঠিক আছে ডার্ক ব্লু। তাহলে বিজি ডার্ক ব্লু ক্লাসটা আমরা কল করে দিব হচ্ছে আমাদের ফুটারে, সো দ্যাট ইট মেক সেন্স যে না আমাদের এখানে কিছু একটা আছে। যেহেতু আমাদের কন্টেন্ট নাই, সো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা একটা সেন্স মেক করে ডার্ক ব্লু, ঠিক আছে না? তাহলে দিস ইজ আওয়ার হেডার, দিস ইজ আওয়ার ফুটার। আপনি সব পেজের হোম পেজেও আছে, অ্যাবাউট পেজে যান, হেডার ফুটার আছে, মাঝখানে এগুলো হুদে আসছে। তো আমি যদি অ্যাবাউট পেজে যাই, আমাদের অ্যাবাউট পেজটা কোথায়? এই যে অ্যাবাউট পেজ, এখানে ধরেন এই যে মেনুটা আমি ফেলে দিলাম। হ্যাঁ, যদি আমি রিলোড দেই এই যে আমার এখানে কিছু নাই, বিকজ এখানে আমরা ধরেন একটা যদি এভাবে নেই, এগুলো ফেলে দেই, সেকশন নেই, সেকশনের ভিতরে ক্লাস যাবে কি বলেন তো? কন্টেইনার, কন্টেইনার ভিতরে ক্লাস যাবে কি? রো, ক্লাস যাবে হচ্ছে রো, রো এর ভিতরে আমরা ক্লাস দিলাম হচ্ছে ধরেন কল 12 ডিপ, ক্লাস দিলাম হচ্ছে কল 12, এইটার ভিতরে ধরেন আমরা একটা h1 ট্যাগ দিলাম, দেখলাম দিস ইজ অ্যাবাউট পেজ, ওকে দিস ইজ অ্যাবাউট পেজ, এবং এখানে আমরা একটা লরেম নিয়ে ধর সরি LOREM লরেম নিলাম ধরেন 200, সরি পি ট্যাগ নেই, লরেম দিলাম 200 ট্যাগ দিলাম, কিন্তু ফেক কন্টেন্ট চলে আসছে এখানে। হ্যাঁ, এটা ধর আমি একবার দুবার তিনবার দিলাম ফর ফাইন্ড আউট সাম ডামি কন্টেন্ট, রাইট? এখন দেখেন ঠিক আছে না? হোম পেজ, এখন হোম পেজের ভিতরে এগুলো এলোমেলো হয়ে আছে কেন? অ্যাবাউট পেজ দেখেন, সার্ভিস পেজ, সার্ভিস পেজের লেআউটে আমরা করছি তাই না? কন্টাক্ট পেজে ঠিক আছে দেখেন। সো দ্যাট ইজ দ্য থিং। আমার মনে হয় যে ব্যাপারটা আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারতেছি কি হচ্ছে এখানে। এখন হোম পেজে এরকম ভেঙে চুরে কেন আসছে বলেন? কারণ আমরা আমাদের যে হোম পেজ যেটা আছে, হোম পেজে আমরা এই যে যাই লিখছি এখানে, হোম পেজে আমরা হোয়াট এভার রাইটিং ওভার হিয়ার, সো উই হ্যাভ টু পুট ইট ইনসাইড দ্য সেকশন, তারপরে ডিপ কি যাবে? কন্টেইনার, ক্লাস যাবে হচ্ছে রো, এন্ড রো এর ভিতরে আমরা একটা ক্লাস দিয়ে দিলাম হচ্ছে কল 12, এন্ড এটার ভিতরে আমরা সব দিয়ে দিলাম। এখন যদি রিলোড দিই এখন দেখেন জিনিসটা সিস্টেম হচ্ছে হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, কন্টাক্ট পেজ। ব্যাপারটা কি ঠিক আছে দেখেন তো? ওই টেক্সট ডেকোরেশন নাম লিখতে হবে এর ভিতরে,
এই যে এর ভিতরে। সো আমি একটু তাড়াহুড়া করে জিনিসটা করে দিলাম বিকজ নাও উই আর রেডি। সো আমাদের আজকে হচ্ছে রবিবার গেল না, পরবর্তী ক্লাসে মঙ্গলবার। আজকের ক্লাসটা কিন্তু মোটামুটি একটু অ্যাডভান্স ছিল, তাই না? সো এইগুলো একটু বাসায় একবার দুইবার তিনবার চারবার করতে হবে, করে এরকম সুন্দর সুন্দর করে একটা পেজ বানিয়ে নিয়ে আসেন, একটা ওয়েবসাইট। এখানে একটা ছবি বসাবেন, এখানে বিভিন্ন পেজে ছবি টবি বসাবেন। আমরা ছবি টবি বসাইলাম না, ঠিক আছে? ছবি বসাবেন। আমরা আগামী ক্লাসে বুটস্ট্র্যাপ দিয়ে শুরু করবো যাত্রা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।